আসসালামু আলাইকুম। আজকের আমাদের ক্লাসের শুরুতে সবাইকে স্বাগতম। তো খুব জিস্ট কথাগুলো বলবো আগামী ক্লাস থেকে। পুরোদমে মানে আগামী ক্লাস মানে আগামী শুক্রবার রাত 9টা থেকে ইনশাল্লাহ আমরা পুরোদমে প্র্যাকটিসে চলে যাব। আর দেখবো যে আমাদের কোথায় কোথায় গ্যাপ গুলো আছে। আজকে আমি নিয়ম শেষ করে ফেলবো। আজকে নিয়মগুলা টোটাল শেষ করব, তারপরে আগামী নিয়মের আলোকে আমরা আগামী কিবার থেকে না বলতো আগামী শুক্রবার ইনশাল্লাহ আগামী শুক্রবার এবং পরবর্তীতে আরো কতগুলো ক্লাসের মাধ্যমে আমরা প্রথম আলো অনুবাদ করব বা গুরুত্বপূর্ণ টপিকগুলো অনুবাদ করতে আমাদের কোথায় সমস্যা হয় সেটা আমরা সলভ করবো হাতে কলমে শেখা। হ্যাঁ, নিয়মের পর্ব শেষ আজকেই। আর শুরুতে আমি একটু কথা বলে রাখি। কথাটা হলো তোমরা অবশ্যই আমি আজকে দিয়ে দেবো 45 টপিকস টোটাল। যে আমাদের কয়টা টপিকের কথা বললাম, ওই যে 25-30টা টপিক আমি সাধারণত দিই, এবার 27টা করে দিয়েছি। 27 টপিকস। এগুলোর উপরে তোমরা কি করো, মানে আমি বাবার বলেছি যে বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে, বাংলা আলোচনা, ইংলিশ আলোচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তোমরা যদি বলো যে আমি আমি বারবার বলেছি এই কথাটা, আর শেষবারের মতো বললাম, প্রতিদিন পড়ার তালিকা ইংলিশ থাকবে, ম্যাথ, মেন্টাল এবিলিটি থাকবে, সায়েন্স থাকবে, আর সাথে তুমি চাইলে বাংলাদেশের ফেয়ার্স, ইন্টারন্যাশনাল ফেয়ার্স, বাংলা আলোচনা, ইংলিশ আলোচনার জন্য এই টপিক গুলোকে গুরুত্ব সহকারে আগে নোট তৈরি করতে পারো। এই আর কি। যেমন বাংলাদেশের ইতিহাস, এই টোটাল এই পয়েন্ট গুলো অবশ্যই তোমার নোট থাকা উচিত। মানে একদম পুরো কোনো, এখানে আমি বারবার বলেছি যে কোনো ন্যারেটিভ কথাবার্তা দ্বারা বলার দরকার নেই। 54 নির্বাচনের মধ্যে জিস্ট কথাটা বলো। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ পুরাটা লেখার দরকার আছে কিনা, ক্যারিসমেটিক কেন এটা, এটা কি মানে মূল বক্তব্যটা কি, কেন এটা নিয়ে কি কি পয়েন্ট আনতে পারো। এখানে তুমি 7ই মার্চ নিয়ে কত বড় বড় চমৎকার চমৎকার তথ্য আছে, তাই না, যেগুলো নিয়ে আসবা। সংবিধানের উপরে এই বিষয়গুলো তুমি চাইলে নোট করতে পারো, বা অন্তত পক্ষে কি পয়েন্ট গুলো ধরে রাখতে পারো। এরপরে বঙ্গবন্ধুর উপরে স্পেশালি বিশেষত ক্যারিসমেটিক নেতৃত্ব, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এটার উপরে একটা নোট এইভাবে করে যে পর্যটন শিল্প, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংস্কৃতি, উন্নয়ন, অর্থনীতি, এই যে এসডিজি লক্ষ্যমাত্রা, হ্যাঁ, এগুলোর উপরে তুমি স্পেশালি একটু হ্যান্ড নোট তৈরি করা। আমি মনে করি প্রত্যেকটা পয়েন্টের উপরে নোট তৈরি করা উচিত। ওকে, তাহলে বাংলাদেশের ফেয়ার্স, ইন্টারন্যাশনাল ফেয়ার, বাংলা আলোচনা, ইংলিশ আলোচনা সবগুলোর সাথে মিলবে। ওকে, এখন আমি বলবো আমরা কত নম্বর নোটে ছিলাম, এর আগে কয়টা নোট করেছিলাম বলবো, কয়টা নোট ছিল বলো? 6টা, তাই না? রচনার কমন টপিকস তাই বললাম। হ্যাঁ, ওকে, হ্যাঁ। তো এখানে আমাদের কথা ছিল কি, দেখো একটু, ওকে, এখানে আমাদের পয়েন্ট ছিল এটা। তো নোট 6 এর কথা বলি। নোট 6 এর পয়েন্টটাকে তুমি বুঝো যে কোন বিষয়টা। একটা বাক্য তোমারে বুঝিয়ে বলি, একটা বাক্য আগে অ্যানালাইসিস করি। এই আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। তো এই বাক্যটাকে অনুবাদ করতে গেলে আমাদের কোথায় সমস্যা হচ্ছে দেখো। আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে পরিত্যাগ করি। ইন দিস সেন্টেন্স দ্য সাবজেক্ট কে, আমরা। কে পরিত্যাগ করে? আমরা। ভার্বগুলো পরিত্যাগ করি, আমরা পরিত্যাগ করি। হ্যাঁ, আমরা পরিত্যাগ করি। কি পরিত্যাগ করি? অনেক জিনিসকে, মেনি থিংস। উই লিভ মেনি থিংস। কোথায় পরিত্যাগ করি? ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। কিভাবে পরিত্যাগ করি? কিভাবে? থিঙ্কিং। এই যে কিভাবে কঠিন এবং অসম্ভব মনে করে, এই যে ইয়া, মনে করিয়া, এই ইয়া শব্দ যত ইয়া পাবো সব আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করবো। আমি বলছি প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল অথবা জেরাম প্লাস প্রিপোজিশন প্লাস আইএনজি ব্যবহার করব। তবে প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল সবচেয়ে বেশি বহুল প্রচলিত। তাহলে উই গিভ আপ মেনি থিংস, উই গিভ আপ মেনি থিংস ইন আওয়ার লাইফ। থিংকিং বা অ্যাজিউমিং, কনসিডারিং, ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল। এটা অ্যাডভার্বিয়াল। এই অ্যাডভার্বিয়াল চাইলে আমরা শুরুতে বা শেষে যে কোনো জায়গায় নিতে পারি।
তাহলে আমরা বলতে পারি থিঙ্কিং ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল, উই গিভ আপ মেনি থিংস ইন আওয়ার লাইফ। ওকে, অতএব আমি এই নোটের মধ্যে যে কথাটা বলতে চেয়েছি, আমার কথা আমার দিকে তাকায় শুনো, যে অন্তমান দ্বিত্ব ইয়া ইংরেজিতে প্রেজেন্ট পার্টিসিপল হয়। অন্তমান দ্বিত্ব ইয়া, আবার বুঝাই বলি, বাংলা যদি অন্তমান দ্বিত্ব ইয়া থাকে, অর্থাৎ বাংলা অসমাপিকা ক্রিয়া শেষে ইয়া, করিয়া পড়িয়া খাইয়া যাইয়া কাজটি করিয়া ভাত খাইয়া স্কুলে গিয়া ইয়া থাকলে, অন্ত থাকলে উড়ন্ত ফুটন্ত ঘুমন্ত, মান থাকলে উদীয়মান ঘূর্ণায়মান, হ্যাঁ, আর হলো অন্তমান, আর দ্বিত্ব থাকলে, দ্বিত্ব মানে কি, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে, মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল, মেয়েটি হাসতে হাসতে চলে গেল, তাই না? হ্যাঁ, তাহলে আমার সাথে বলো, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যে বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে অন্ত, যেমন ফুটন্ত উড়ন্ত ঘুমন্ত, মান উদীয়মান ঘূর্ণায়মান, নিমজ্জমান, হ্যাঁ, দ্বিত্ব হাসতে হাসতে কাঁদতে কাঁদতে নাচতে নাচতে গাইতে গাইতে, আর হইলো ইয়া কাজটি করিয়া ভাত খাইয়া। আমাদের জীবনে আমরা অনেক জিনিসকেই কঠিন এবং অসম্ভব মনে করে করিতে করি, তাহলে মনে করিয়া, তাহলে থিঙ্কিং ডিফিকাল্ট এন্ড ইম্পসিবল। হ্যাঁ, ওকে, ডান বলো, যদি বুঝা থাকো ডান বলো। ওকে, রেডি? হ্যাঁ, লিখো। রচনার কমন টপিক গুলো আজকে দিয়ে দেবো। ওকে, এবার আসো। অসুস্থ হয়ে রহিম 1 ঘন্টা বিশ্রাম নিল। বিং টায়ার্ড হইয়া, হ্যাঁ, বিং টায়ার্ড রহিম টুক রেস্ট ফর এন আওয়ার, অথবা হ্যাভিং বিন টায়ার্ড, আমরা জানি হ্যাভিং বিন দিয়েও করতে পারি আমরা। ওকে, স্থানটি পরিদর্শন করে আমরা মর্মাহত হলাম, তাহলে ভিজিটিং দ্য প্লেস উই বিকেম আপসেট, অথবা হ্যাভিং ভিজিটেড দ্য প্লেস উই বিকেম আপসেট। হ্যাভিং ভিজিটেড দিস প্লেস উই বিকেম আপসেট, ফ্রাস্ট্রেটেড। ওকে, আমি একটু উড়ন্ত বাক্যে দেখলাম, ফ্লাইং বার্ড, মেয়েটি নাচতে নাচতে গাইলো, দ্য গার্ল সাং ডান্সিং। ওকে, নোট 7। নোট 7টা হলো তোমার আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আজ এখানে একটি সভা হবে, অথবা এই বট গাছের নিচে একজন সন্ন্যাসী বাস করতেন, অথবা দেখো মানে যেমন একটু পরে আমরা পাবো আমাদের আছে, আছে বিদ্যমান থাকা, অস্তিত্ব থাকা। তাহলে বিদ্যমান থাকা বা অস্তিত্ব থাকা বুঝাতে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করি সেটা হলো কি বলো, দেয়ার প্লাস ফাইনাইট ভার্ব প্লাস সাবজেক্ট, এই স্ট্রাকচার। অর্থাৎ অবস্থান থাকা, অস্তিত্ব থাকা বা বিদ্যমান থাকা বুঝাতে বাংলা বাক্যে কোথাও কোনো কিছু আছে, নেই, থাকা, না থাকা, ছিল, থাকা উচিত, থাকতে পারে, থাকতে পারত, এগুলো যদি থাকে তাইলে ইংরেজি করার সময় আমরা প্রেজেন্ট পার্টিসিপল আমরা কি কাজ করবো, দেয়ার দিয়ে স্ট্রাকচারটা শুরু করবো। দেয়ার মনে রেখো কিন্তু, আবার বললাম আছে, নেই, থাকা। এখানে একটি মাদ্রাসা আছে, এখানে একটা মসজিদ আছে, এখানে 2টা প্রাইমারি স্কুল আছে, এখানে একটা মন্দির ছিল, আছে, নেই, থাকা, না থাকা, ছিল, বুঝছো কিনা? তারপরে থাকা উচিত, হ্যাঁ, থাকতে পারে, থাকতে পারতো, এইগুলো যদি থাকে, এগুলো থাকলে আমরা ইংরেজিতে অবশ্যই দেয়ার স্ট্রাকচার ব্যবহার করবো। দেয়ারের পরে যে বি ভার বসে এমনটা কথা ঠিক না, দেয়ারের পরে ফাইনাইট ভার্বটা বসাবো, তারপরে আমরা সাবজেক্ট বসাবো। এখন বলবা যে ফাইনাইট ভার্ব কোনটা বসাবো, কোনটা অনুযায়ী, দেয়ার অনুযায়ী না, দেয়ারকে আমরা মক সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে থাকি। দেয়ার ক্যান নট বি এ সাবজেক্ট অফ দিস সেন্টেন্স। হ্যাঁ, তাহলে এখানে ভার্বটা কি অনুযায়ী বসবে, ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, পরে যে সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী ভার্ব বসে। ওকে, তাহলে আজ এখানে সভা হবে, দেয়ার উইল বি মিটিং হিয়ার টুডে। এই বট গাছের নিচে একজন সন্ন্যাসী বাস করতেন। আমরা চাইলে এ মঙ্ক উড লিভ আন্ডার দিস বানিয়ান ট্রি এটা বলতে পারতাম, অথবা আমরা চাইলে বিদ্যমান থাকা অর্থে দেয়ার লিভস এ মঙ্ক আন্ডার দ্য বানিয়ান ট্রি বলতে পারি। মনে রাখবা, এই দেয়ার শব্দটা যদি বাক্যের শুরুতে ইন্ট্রোডাক্টরি দেয়ার হয় তাহলে দেয়ার প্রোনাউন, কিন্তু যদি বলি আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, তাহলে দেয়ার শব্দটা অ্যাডভার্ব। আবার বললাম introductory there are many ways to reduce road accidents. There are many ways, there are many ways to reduce road accidents. There শব্দটা pronoun এবং সাবজেক্টের, যেহেতু মক সাবজেক্টের স্থলে নাউন প্রোনাউন ছাড়া অন্য কিছু বসে না, কিন্তু I went there, এই সেই দেয়ারটা হলো কি বলো, অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, এরপর এইখানে একটা ভাইটাল বিষয়, বাক্যে প্রত্যক্ষ কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে, হ্যাঁ, আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করে অনুবাদটি শুরু করতে পারি। ইন্ট্রোডাক্টরি ইট মানে কি, দেখো, ইন্ট্রোডাক্টরি ইট মানে হলো বলা সহজ করা কঠিন। দেখো, বলা সহজ করা কঠিন, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজের সাবজেক্ট কি আছে? আছে? নেই।
তাহলে যখন আমরা সাবজেক্ট খুঁজে পাবো না, খুব গুরুত্বপূর্ণ নিয়ম, যখন আমরা সাবজেক্ট খুঁজে পাবো না, একটা কোশ্চেন ছিল বলে ফেলো। যখন আমরা সাবজেক্ট খুঁজে পাবো না তখন আমরা ইন্ট্রোডাক্টরি। আসসালামু আলাইকুম বলো। স্যার। এই যে দেয়ার দিয়ে যেটা বললেন স্যার, এখানে তো একবার পাস্ট ফর্ম করলো আর একবার স্যার প্রেজেন্ট ফর্ম করলো, তাহলে এই টেন্সের ব্যাপারটা একটু বুঝাই বললে ভালো হতো স্যার। কোনটা? দেয়ার লিভস এমং গানটা কোন জায়গায়? না স্যার, এই যে নিচে যে মনক উড লিভ, আবার দেয়ার লিভস এ মনক স্যার, এই যে উড লিভটা তো পাস্ট টেন্স, আবার লিভসটা দিছে এটা তো প্রেজেন্ট। না না, করে করতো আর কি, বুঝো নাই? উড লিভ দুইটা তো পাস্ট টেন্সে, করে করতেন তো। এই যে উড লিভ তো পাস্ট টেন্স, প্রেজেন্ট কে বলছে পাস্ট টেন্স, দুইটাই স্যার এই পাস্ট যে টেন্স। পরেরটা দেয়ার লিভস, এই যে লিভস এর সাথে তো এস যুক্ত আছে। ওই যে দেখো না, বাস করে তো লেখা আছে তো, বাস করে বা করতেন, বুঝছো না? যদি তুমি প্রেজেন্টে বাস করে দেয়ার লিভস, বাস করতো দেয়ার লিভ, বুঝছো না? আমি লিভস দিয়ে প্রেজেন্টে দেখাইছি, যে প্রেজেন্টে কি দেখাইছি বলতো? প্রেজেন্ট দিয়ে বুঝাইছি যে যদি আমরা এখানে কি লিভ বলবো না লিভস বলবো, উত্তর হলো এই যে মঙ্ক অনুযায়ী বসাইছি, বুঝছো না? আমি উড লিভ দিলে তো আমি ভার্বটা বুঝাইতে পারতেছি না কোনটা অনুযায়ী ভার্ব বসাইছি। এজন্য আমি একটা প্রেজেন্ট টেন্স ব্যবহার করে দেখাইলাম যে দেয়ারের পরে ইজ হবে, আর হবে, কি হবে, এটা কে বলে দেবে বলতো? পরের সাবজেক্ট। কথা তুমি পরের আমার বুঝছো? সাবজেক্টটা। হ্যাঁ জি হ্যাঁ, এটা স্যার বুঝছি। বোঝানোর জন্য, যেহেতু আমি এটা আর আগে কিন্তু ওই যে করে করতেন দুইটাতে লেখা আছে, বুঝছো বিষয়টা? জি স্যার। আর স্যার সেকেন্ড সেন্টেন্সটা যে আই ওয়েন্ট দেয়ার, দেয়ারটা অ্যাডভার্ব হলে এটা পাস্ট টেন্স হবে। এই যে আই হ্যাঁ, ওয়েন্ট এটা দেয়ার লেখা। আই দেয়ারটা অ্যাডভার্ব, বাক্যটা তো পাস্ট টেন্স, ওয়েন্ট যেহেতু পাস্ট টেন্সে আছে, আমি সেখানে গিয়েছিলাম। আই গো দেয়ার, দেয়ার শব্দটা হলো কোথায়। আমরা জানি ভার্বকে কি বা কাকে ছাড়া সকল প্রশ্ন উত্তরে অ্যাডভার্ব পাওয়া যায়, তাহলে আই ওয়েন্ট দেয়ার, আমি কোথায় গিয়েছিলাম, দেয়ার সেখানে। হ্যাঁ, ওকে। ওকে স্যার, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু টিএইচইআইআর যদি হয় সেটা হলো ডিটারমিনার, মনে রাখো, সাবধান। টিএইচইআইআর দেয়ার, হ্যাঁ, আই ওয়েন্ট দেয়ার, ইজ ইট দেয়ার হাউস, দেয়ার ইজেন, এখানে দেয়ার শব্দটাকে আমরা কি বলবো বলো? অ্যাডজেক্টিভ। কিন্তু বুঝাইতে পারছি? পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ওকে স্যার। দেয়ার হাউস, দেয়ার ভিলেজ। আচ্ছা, তাহলে আমরা যদি বাক্যের সরাসরি সাবজেক্ট খুঁজে না পাই, তাহলে আমরা কি করব? ইন্ট্রোডাক্টরি ইট কে সাবজেক্ট হিসেবে ধরে নেব, ইন্ট্রোডাক্টরি ইট কে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব। ওকে, এখন ধরো 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, ইট ইজ এ হাফ পাস্ট 10, এখন 10টা বাজে 10:30, ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 10, ইট ইজ এ কোয়ার্টার টু 10, ইট ইজ 10 মিনিটস টু। এখন মানে এখন তো সাবজেক্ট তো নাই, তাহলে আমাদের মজার বিষয় হলো যখন যখন আমরা সাবজেক্ট খুঁজে পাবো না, তখন আমরা সাধারণত বাক্যটা ইট দিয়ে শুরু করব। হ্যাঁ, একটা কথা আবারও বলে রাখি, এটা মনে একবার জাদুর মতো মিলবে। ইট ইজ বা দেয়ার ইজ দিয়ে কোনো অনুবাদ শুরু করা গেলে অনুবাদটি সাধারণত শেষ দিক থেকে শুরুর দিকে আসে। বলো কি বলছি? ইট ইজ বা দেয়ার ইজ দিয়ে কোনো অনুবাদ শুরু হলে সেই অনুবাদটি সাধারণত শেষ দিক থেকে শুরু হয়ে সামনের দিকে আসে। শেষ থেকে শুরুর দিকে আসবে, এই কথা ভুলো না। আমি তো আমি কিন্তু এখনো নিয়ম টাচ করি নাই, সরি, এক্সাম্পল টাচ করছি না, আমি শুধু কমন নিয়মগুলো তোমাদেরকে জানাই যাচ্ছি, যে এই নিয়মগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পত্রিকা যে কোনো অনুবাদ করার ক্ষেত্রে। এবার হলো অনুবাদের প্যাসিভ ভয়েসের প্রয়োগ। পড়ো, এই লাইনটা একটু আওয়াজ করে পড়ে শোনো। ফয়সাল না কে যে পড়বা, পড়ো, আওয়াজ করে পড়ে শোনো। অনুবাদের প্যাসিভ ভয়েসের প্রয়োগ। বাংলা বাক্যের শেষে ভার্ব প্লাস যদি হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে থাকবে, হয়েছে, হয়েছিল, হয়ে থাকবে, হতে পারে, যায়, যেতে পারে প্রভৃতি থাকলে অনুবাদ করার সময় প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুসরণ করা যেতে পারে নিম্নরূপে। অনুসরণ করা যেতে পারে, হ্যাঁ। এক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করলে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যাবে? নোট টুতে আমরা পূর্বে আলোচিত হয়েছে, আমরা বলছি কে বা কারা হইলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, কি কাকে হইলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। কঠিন উদাহরণ করো না, সহজটা বলো। বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। দ্য বুক হ্যাজ বিন পাবলিশড রিসেন্টলি, দ্য বুক হ্যাজ বিন পাবলিশড রিসেন্টলি, কি প্রকাশিত হয়েছে? এটা বইটা তো নিজে নিজে প্রকাশিত হয় নাই, কারো দ্বারা প্রকাশিত হয়েছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ না, এটা প্যাসিভ, মানে কারো দ্বারা যদি সম্পাদিত হয়, সাবজেক্ট যদি ক্রিয়ার কাজটা নিজেই সম্পাদিত না করে অন্য কারো দিয়ে করায়, তাই না, অন্য কারোর দ্বারা করা হয়েছে, সাবজেক্ট এটা নিজেই কাজটি সম্পাদন করেনি। তাহলে একটা হলো কর্তৃবাচ্য, আর একটা হলো কর্মবাচ্য, কর্মকে দিয়ে যদি করায় থাকে, হ্যাঁ, তাহলে বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে কারো দ্বারা, তাহলে দ্য বুক হ্যাজ বিন পাবলিশড রিসেন্টলি। তাহলে প্রকাশিত হয়েছে, ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে পারে, যায়, যেতে পারে, প্যাসিভ হয়েছে।
আচ্ছা, আমি এটা এটা যাওয়ার আগে এটা যাওয়ার আগে তুমি আবার আমারে বলো, উম, আমি দেখাচ্ছি। দাঁড়াও, আচ্ছা আচ্ছা একসাথে দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা একটু পরে দেখাচ্ছি, একসাথে দেখাচ্ছি, মানে নোটগুলো নিচে আছে। ওকে, আচ্ছা উপরের নোটগুলো বিশেষত নোট টু প্রযোজ্য না হলে, নোট টু যদি প্রযোজ্য না হয়, ওকে, তাহলে নোট টু প্রযোজ্য না হলে সাবজেক্ট প্লাস ভার্ব এই অংশের অনুবাদ লিখে সরাসরি বাক্যের শেষ দিক থেকে অনুবাদ করে ক্রমান্বয়ে শুরুর দিকে অগ্রসর হলে অধিকাংশ ক্ষেত্রে বড় বাক্যের অনুবাদ মিলে যেতে পারে। খুব মনোযোগ দিয়ে শুনে এই কথাটা। আমি উদাহরণটা একটু পরে দেখাবো, সবগুলো উদাহরণ একসাথে দেখাবো। উপরের নোটগুলোতে বিশেষত নোট টু প্রযোজ্য না হলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই অংশের অনুবাদ লিখে সরাসরি বাক্যের শেষ দিক থেকে অনুবাদ শুরু করে ক্রমান্বয়ে বাক্যের শুরুর দিকে অগ্রসর হলে অধিকাংশ বড় বাক্যের অনুবাদ মিলে যেতে পারে। কথা আগে বুঝো, বাক্যটা পড়ো, বাক্যটা বাক্যটা পড়ো, সকল আর্থ সামাজিকের বাক্যটা পড়ো। সকল আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সর্বক্ষেত্রে নারী পুরুষ সমতা প্রতিষ্ঠা করার পথে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ, ওকে। হ্যাঁ, তো প্রথম কাজ কি? আন্ডারলাইন করে ফেলাম। আমরা আন্ডারলাইন করলাম, কিসে আন্ডারলাইন করলাম বলো? সাথে লেখা যায় ফ্রেজগুলো, একসাথে লেখা যায়। আবার বললাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মে আমরা চলে আসছি, বারবার নোট 9 এর কথা বলতেছিলাম। সকল আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আন্ডারলাইন করলাম। দেখো, সকল আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে, সকল আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করার পথে রয়েছে বাংলাদেশ। এই বাক্যের সাবজেক্ট কে বলো? বাংলাদেশ। বাংলাদেশ, ওকে। বাংলাদেশ যদি সাবজেক্ট হয়, মানলাম বাংলাদেশ। এবার বলো, ভার্ব হলো রয়েছে, রয়েছে মানে বাংলাদেশ হয়, তাই না? রয়েছে মানে হলো পথে বাংলাদেশ, তাই না? রয়েছে শব্দটা কিন্তু ইজ, তাই না? কি বলো, সাবজেক্ট ইজি হবে, মানে সরাসরি কোনো বাংলাদেশ হলো পথে, তাই তো? রয়েছে তো আলাদা ইংরেজি দরকার নাই, ইজ, আর কোনো টেনশন নেই, বাংলাদেশ ইজ। এবার শেষ থেকে শুরুর দিকে আসতেই থাকো, বাংলাদেশ ইজ। তাহলে এর আগে কি আছে বলো? বাংলাদেশ ইজ প্রতিষ্ঠা করার পথে, নাকি বলো? প্রতিষ্ঠা করার, অন দা ওয়ে অফ এস্টাবলিশিং অথবা অন দা ওয়ে টু এস্টাবলিশ, তাই না? অন দা ওয়ে অফ এস্টাবলিশিং অথবা অন দা ওয়ে টু কি বলো? এস্টাবলিশ। এরপর এর আগে কি আছে? নারী পুরুষ সমতা, নারী পুরুষ সমতা, সমতা। তাহলে বলো নারী পুরুষ সমতা কি, ইংলিশ কি? অন দা ওয়ে অফ এস্টাবলিশিং কি বলো? জেন্ডার ইকুয়ালিটি বা ইকুয়ালিটি বিটুইন ম্যান এন্ড ওমেন, তাই না? এর আগে কি আছে? সর্বক্ষেত্রে, এভরিহোয়ার, নাকি? এভরি স্ফিয়ার অফ লাইফ, যেটা তুমি বললো। তারপরে এর আগে কি আছে? নিশ্চিত করার মাধ্যমে। নিশ্চিত করার মাধ্যমে মানে কি? মাধ্যমে মানে কি? বাই। নিশ্চিত করা মানে কি? এনশিওরিং, বাই এনশিওরিং, তাই না? থ্রু এনশিওরিং, বাই এনশিওরিং। নারীর অংশগ্রহণ, ইংলিশ কি? উইমেন্স পার্টিসিপেশন অথবা পার্টিসিপেশন অফ উইমেন। এর আগে, এর আগে
সকল আর্থসামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে। সকল আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে। ইংলিশ কি? সোসিও অল economic সোশিও ইকোনমিক ইকোনমিক and gender এন্ড কি বলো এই রাজনৈতিক political activities. political activities. ঠিক আছে, বাংলাদেশ ইজ অন দ্য ওয়ে টু এস্টাবলিশ জেন্ডার ইকুয়ালিটি অথবা ইকুইটি বিটুইন ম্যান এন্ড ওমেন। আমরা বলতে পারি বাংলাদেশ ইজ অন দ্য ওয়ে টু এস্টাবলিশ জেন্ডার ইকুয়ালিটি অথবা বাংলাদেশ ইজ অন দ্য ওয়ে টু এস্টাবলিশ ইকুয়ালিটি বিটুইন ম্যান এন্ড ওমেন, তাই না? আচ্ছা, এরপরে কোথায়? এভরিহোয়ার বাই এনশিওরিং দ্য পার্টিসিপেশন অফ উইমেন অথবা উইমেন্স পার্টিসিপেশন ইন অল সোশিও ইকোনমিক এন্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। কারো কোনো প্রবলেম আছে কিনা? এই প্রবলেম যদি না যায় তাহলে এটাই মূলত অনুবাদের জন্য যথেষ্ট, আর লাগে না। বলো। No sir, problem নেই। আর আছে নোট 10। হ্যাঁ, নোট 10 আছে। আমি নোট 10 এ পরে যাই, নোট 10 এখন না। আমার আগে তুমি বলো যে বুঝছো কিনা, মানে আমি নোট 10টা আমার পরের কাজ, আর লাগবে না কিছু, শুধু এগুলা দিয়ে অনুবাদ মিলে কিনা আমরা শুধু সেটা। একটা প্রশ্ন ছিল। বলো স্যার, আগের বাক্যটা কি হ্যাজ দিয়ে করা যাবে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে? যেহেতু হয়েছে, আমরা তো জানি যে সে, সি, সেন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন বাক্যটা না ছিল বলো আরেকবার। স্যার, এই যে একটু আগে বললেন যে রয়েছেন, রয়েছে। বাংলাদেশ আচ্ছা, স্যার এক্সাম্পল 30 নম্বরের কথা বলছেন। ও বাংলাদেশ ইজ এর জায়গায় হ্যাজ বিন বলতে যাচ্ছ? জি স্যার। ভালো হয়তো, সমস্যা কি? ঠিক আছে। সমস্যা নেই। আর কোনো প্রশ্ন আছে কিনা বলো। ওকে, হ্যাঁ, 9 এ কোন এটা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, নোট 9 এটাই আসল কথা। স্যার নোট 9 যে যত ভালো বুঝবা, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই। নোট 9 যে যত ভালো বুঝবা তার কোনো সমস্যা থাকার কথা না। ওকে, আচ্ছা চলো আমি এটা প্র্যাকটিস শিট সলভ করাই। ওকে, দেখি তো এই নিয়মটা আমার বাকি রয়ে গেল নোট 10। নোট 10টা আমার পরের কাজ। নোট 9 পর্যন্ত কি কি সলভ করা যায় দেখি না আমরা। চলো একটু চলো, একটু চলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাক্যটা পড়ো। তোমরা কিন্তু বলে রাখলাম, বিপদে আপদে যদি পড়ো, কোনো সময় যদি বিপদে পড়ো, তারা একটু শেয়ারিং অফ করি। ধরো অনুবাদ কোনো মতে মিলে দিতে পারতেছো না, তাহলে গুগল ট্রান্সলেটে যাইবা। যাওয়ার পর দেখো যে আমি যেই প্রক্রিয়া অনুবাদ করাচ্ছি, আমি যেটা শিখাইছি, এটা একের অবিকল ওই প্রক্রিয়া ফলো করছে, মানে আন্তর্জাতিক। সরি এক্সট্রিমলি সরি। ওকে, বলো অনুবাদের সিক্রেটটা কি বলো আমারে।
অনুবাদের সিক্রেট শেষ থেকে শুরু থেকে বলো, অনুবাদের সিক্রেটটা বলো। সাবজেক্ট ভার্ব ঠিক রেখে বাকি যাই কিছু এখানে বসাই না কেন? ওই নোট 2 এবং নোট কত বলো? নোট 2 এবং নোট নোট 9 9 নোট 9 নোট মানে আমি ওই যে গুগল ট্রান্সলেটের যে বিষয়টা বললাম, গুগল ট্রান্সলেটে কোনটা ফলো করে বলো? বেশিরভাগ ক্ষেত্রে কোনটা ফলো করে? নোট 9 নোট 2 এবং নোট 9 এটা একদম পরীক্ষিত সমাধিত। মনে রাখবা ওই তুমি আমার কথা যদি না মিলে আজকে গুগল ট্রান্সলেট আজকে থেকে পরীক্ষা করে দেখো, তুমি অনুবাদটা করো, করার পরে দেখো, অথবা তুমি কোনো একটা বাক্য গুগল ট্রান্সলেটে অনুবাদ করার পরে মানে উদ্ভট বাক্য দিও না, তাহলে হয়তো অনুবাদটা কঠিন করে ফেলবে। স্বাভাবিক বাক্য তুমি দেওয়ার পরে তুমি দেখো যে আমরা যেভাবে বলি সেভাবে অনুবাদটা করে কিনা। ওকে, আচ্ছা। স্ক্রিন শেয়ার করবো, সরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাক্যটা পড়ো, এই বাক্যটা বলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নাকি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাক্যটা লিখো, এখনই লিখো, লিখে বলো, তাহলে লিখে ফেলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কি বলেছেন? বিশ্বব্যাপী শান্তি, আচ্ছা বিশ্বব্যাপী, দাঁড়াও, বিশ্বব্যাপী আন্ডারলাইন করো, বিশ্বব্যাপী একটা অংশ শান্তিপূর্ণ ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রয়াসে সামাজিক ন্যায় বিচারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বলো আমার সাথে, এটা কত নম্বর নোট ফলো করবে? ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে পারে, যেতে পারে। বলো কোন নোট কোনটা? নোট হ্যাঁ, অ্যাক্টিভ না প্যাসিভ সেটা বলো। স্যার প্যাসিভ ভয়েস। ওই যে একটু আগে না পড়লা, এই যে এটা এই যে একটু আগে তো পড়লাম, এটা পড়ুন। ওই যে একটু আগে ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছিল, হতে পারে, যেতে পারে, প্যাসিভ ভয়েস না? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে প্যাসিভ ভয়েস যাইতে হবে, তাই না? এই যে এটা নোট 8 এই যে অনুবাদে ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে পারে, দিতে পারে, দিতে হবে। কি দ্বারা বা কাকে দ্বারা প্রশ্ন করলে, বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, তাহলে কি প্রকাশিত হয়েছে বা কি বা কাকে প্রশ্ন করলে পাওয়া যাবে। ওকে, এবার আসো। আচ্ছা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেন। এবার বলো সাবজেক্ট কে হবে এখানে? সামাজিক ন্যায় বিচারকে। তাহলে সামাজিক ন্যায় বিচার ইংলিশ কি? সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস। ওকে, সোশ্যাল জাস্টিস। তারপরে বলো, দিতে হবে। would be given, should be given বা would be given, তাই না? দেওয়া উচিত, would be given দাও। জি স্যার। সোশ্যাল জাস্টিস would be given অথবা should be given দিলে ভালো। দিতে হবে, উচিত তো, দিতে হবে। should be given, must be given, তাই না? আচ্ছা, সোশ্যাল জাস্টিস should be given বা would be given। হ্যাঁ, এরপরে কি এরপরে এর আগে কি আছে? শেষ থেকে শুরু দিয়ে আসার ঝামেলা নাই। স্পেশাল ইম্পর্টেন্স, বিশেষ গুরুত্ব। বিশেষ গুরুত্ব ইংলিশ কি? স্পেশাল ইম্পর্টেন্স, স্পেশাল ইম্পর্টেন্স, স্পেশাল প্রায়োরিটি, স্পেশাল ইম্পর্টেন্স, তাই না? স্পেশাল প্রায়োরিটি। হ্যাঁ, তারপরে স্পেশাল প্রায়োরিটি দিলাম, স্পেশাল এমফাসিস। ওকে, আচ্ছা, এরপরে এর আগে কি আছে? গঠনের প্রয়াসে। গঠনের প্রয়াস ইংলিশ কি? try to build up. ট্রাই টু বিল্ড আপ। তোমাদের কেউ কারোর কাছে কি মোবাইল ফোনে গুগল ট্রান্সলেট আছে কিনা? একটু আমারে বলবা, কেউ আমার সাথে তোমরা বাক্যটা লিখো। লিখলে আমি যেভাবে বলি, আমি একটু আগেও প্র্যাকটিস করে আমি নিজে ক্লাসের আগেও কিন্তু আমি কেটে ফেলছিলাম, সরি, মানে এই বাক্যগুলো ছিল। আমি মিলাই দেখছি যে আমি যে প্রক্রিয়া পড়াই দিচ্ছি অনুবাদ ঠিক আছে কিনা, তুমি দেখো আগে আগে তুমি মিলাই নাও। কারোর কাছে আছে কিনা? কারোর কাছে গুগল ট্রান্সলেট আছে? জি স্যার।
একটু বাক্যটা লিখে দেখো আমরা প্রক্রিয়া ফলো করে কিনা। আচ্ছা, এরপরে বলো শান্তিপূর্ণ, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ইংলিশ কি? শান্তিপূর্ণ ইংলিশ কি? পিসফুল, পিসফুল। ন্যায্য ইংলিশ কি? ইকুইটি, ইকুয়াল বলতে পারো বা রাইট বলতে পারো, জাস্ট বলতে পারো, তাই না? জাস্ট, ন্যায্য, রাইট বলো, সমস্যা নেই। এরপরে অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুডিং সোশ্যাল ইনক্লুসিভ সোসাইটি। হ্যাঁ, এর আগে আছে কি বলো? বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী মানে কি? গ্লোবালি বা ওয়ার্ল্ড ওয়াইড? গ্লোবালি, তাই না? আচ্ছা, চাইলে কি আমরা কিন্তু চাইলে গ্লোবালি ওই যে সোশ্যাল জাস্টিস শুড বি গ্লোবালি গিভেন, গ্লোবালি তুমি চাইলে যে জায়গায় নিয়ে আসতে পারো, কোনো আপত্তি নাই, এগুলো কিন্তু আমরা পড়ে আসছিলাম, মনে আছে তো? দেখো অনুবাদটা কি গুগল ট্রান্সলেটে এরকম কিছু আসে কিনা। 1 নম্বরে সামাজিক ন্যায় বিচারের অনুবাদ প্রধানমন্ত্রী সেইড হয়ে গেল, সামাজিক ন্যায় বিচার কারা সাবজেক্ট আনবে। দিতে হবে শুড বি গিভেন, ক্যান বি মানে মাস্ট বি গিভেন, স্পেশাল এমফাসিস, স্পেশাল প্রায়োরিটি, এটা আনছে কিনা। গঠনের প্রয়াসে, ইন অর্ডার টু বিল্ড আপ, এই ধরনের অনুবাদ আসছে কিনা দেখো। তারপরে ইন অর্ডার টু বিল্ড আপ, ইন অর্ডার টু ক্রিয়েট, ইন অর্ডার টু মেক, ফর বিল্ডিং, যেটাই দাও। হ্যাঁ, এরপরে Google Translator আচ্ছা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা said that social justice should be given special importance. আস্তে আস্তে বলো, আগে দেখো। না আগে বলো এইভাবে আসছে কিনা, আমি যেভাবে বলতেছি। জি স্যার। আমি যে প্রথমে সাবজেক্ট এটা ধরলাম, তারপরে ভার্ব ধরছি, এবং শেষ থেকে কি শুরুর দিকে আসছে কিনা বলো। জি স্যার। তুমি টেনশন নিও না, সামনে থেকে আমি শুধু এইভাবে প্র্যাকটিস করাবো, তুমি যদি মিলাই দেখো। মানে আমি যে একটা মানে আমি জাস্ট হ্যাঁ, আর একটু ইস্টাবলিশ হবে না কেন? সবই হবে। টু মেক, ক্রিয়েট, ইস্টাবলিশ, এগুলা কি কোনো কথা নাকি? সিনোনিম অ্যান্টোনিম নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। তুমি কি আমার পয়েন্টটা রিসিভ করতে পারছো কিনা দেখো। আমি টোটাল, তুমি আগে আমি এই সামনের দিকে যা দেখাবো প্রমাণ সাপেক্ষ, তুমি বাসায় যে গুগল ট্রান্সলেটে দাও। গুগল ট্রান্সলেট কিন্তু একদম বড় বাক্যের উদ্ভট অনুবাদ করে, এটা সত্য কথা, কিন্তু ছোট ছোট বাক্যের একিউরেট অনুবাদ করে। তবে আমি যে প্রক্রিয়া দেখাইছি এটা কিন্তু ইন্টারন্যাশনাল মানে স্ট্যান্ডার্ড। যে কোনো ভাষায় অনুবাদের প্রক্রিয়া হলো ইংলিশ থেকে বাংলা অনুবাদ, ইংলিশ থেকে বাংলা অনুবাদ পরে বলবো প্রক্রিয়াটা। বাংলা থেকে ইংলিশ অনুবাদের আর কোনো ফর্মুলা নাই। সব 10 কথারে 2 কথা বানাও, 10 কথাকে 2 কথায় নিয়ে আসো। বলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কাকে কি, কোথায় কখন কিভাবে কেমন। শুধু একজন আমার সাথে ফয়সাল নাকে যে আমার সাথে কথা বলছিল, বলো প্রধান শিক্ষক আমাদেরকে প্রতিদিন সকালে ক্লাসে আন্তরিকভাবে ইংরেজি পড়ান। বাক্যটা বলো, বলো একজন। তোমা, প্রধান শিক্ষক প্রতিদিন সকালে আমাদেরকে আন্তরিকভাবে ইংরেজি পড়ান। এই তো, এই বাক্যটার অনুবাদ কি জানা আছে? কে সাবজেক্ট, কে পড়ান, প্রধান শিক্ষক পড়ান, কাকে পড়ান, কি পড়ান, কোথায় কখন পড়ান, কিভাবে পড়ান। মানে দ্য হেডমাস্টার টিচার্স আস ইংলিশ অথবা দ্য হেডমাস্টার টিচার্স ইংলিশ টু আস। একটু ঠিক রেখে আমরা বাকিরা যে কোনো জায়গায় বসাইতে পারি কোথায় কখন। এই প্রক্রিয়া যদি আমি কোথায় কখন কিভাবে কেমন না মিলাতে পারি, তাহলে আমরা কোন নোটটা ফলো করব? নোট 9 চলে যাবে। নোট 9 এর কাজটা সাধারণত কি হবে বলো তো? আমি যে কথা বলছি, আমি কি শত শত নিয়ম পড়াইতে যাচ্ছি, নাকি আমি 2টা নিয়ম মুখস্থ করাইলাম তোমাদেরকে? বলো আসলে 2টা নিয়ম। আর আমি এই নিয়মটা যেটা বলছি, এটা কি মানে আমার নিজের মতামত নাকি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেটা বলো। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। মানে আমি তোমার গুগল ট্রান্সলেট আমি প্রমাণ দেখাই দিলাম যে তাহলে অতএব ইজিলি হাজার হাজার নিয়ম আমাদের মাথায় দিও না, আমি পারবো না। সরি, তুমি নিয়মের মার পেঁচো আমার শিখেও না। আমি হয়তো ওই যে আমি মেক বলছি, তুমি এস্টাবলিশ বলছো, আমার চেয়ে আরো ভালো শব্দ তুমি হয়তো দিতে পারো, কিন্তু আমার স্ট্রাকচার সঠিক। আমি এই কথাটাই তোমার বলতে চাই, থিঙ্ক ইজিলি। আগে এরপরের ক্লাস থেকে এই যে আমি 2টা কথা বলছি, এরপরে বলো খুচরা কথা বলছি। খুচরা কথাগুলো আবার আমার শুনবো। খুচরা কথা কি? এবার বাকি মাইনর কথাগুলো আমার, এই মেজর কথা শেষ। মেজর কথা নোট 2 and 9। এবার মাইনর কথা কি বলছি? মাইনর কথা নোট 1টা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে আমি আগে বলে রাখছি যে আমরা আগে সাজাবো, আমি আমার কাঠামো সাজাবো। মাইনর কথা নোট 2 তে বলছি কি, এম ইজ আর মূল ভার্ব না পাইলে এম ইজ আর ওয়াজ এর সাবজেক্ট বসাবো, সরি ভার্ব করবো, তাই না?
কিছু কিছু অ্যাডভার্ব হয়তো শুরুতে বসাবো নইলে শেষে বসাবো। ওই গ্লোবালি কোন জায়গায় বসাইবে তা আমি জানি না, কোর্ডিয়ালি কোন জায়গায় বসাইবে আমি জানি না, জাস্ট এবার নেবার তুমি সুবিধা মতো জায়গায় বসাইও। তবে ওই কতগুলো শুরুতে বসাইলে আর কতগুলো মূল ভার্বের আগে বা পরে বসাইলে ভালো লাগে। তারপরে মাইনর কথা আরেকটা বলছি কি, ওই যে কোন শব্দের অর্থ যদি না জানি তাহলে কি করবো, তো আইডিয়া করে অনুবাদটা বের করবো। এর মধ্যে ওই তোমরা একজন প্রশ্ন করছিলে গত ক্লাসে, যে আমার প্রশ্ন করছিল যে কোনটা ওই যে নোট 4 এর মধ্যে মনে হয়েছিল যে এই কথাটা ছিল কিনা, ওই যে কোন শব্দের ইংরেজি না জানা থাকলে, মনে আছে না? মনে আছে কিনা? ইংরেজি না থাকলে আমরা কি করব, সমার্থক জি, শব্দ স্যার। ব্যবহার করব। আর কঠিন শব্দ দুই ধরনের হয়ে থাকে, একটা হলো অ্যাভয়েডেবল টাফ ওয়ার্ড আর একটা হলো আনএভয়েডেবল টাফ ওয়ার্ড। তোমরা জিজ্ঞেস করছিলে একজনে আমার হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছো যে অ্যাভয়েডেবল না আনএভয়েডেবল কিভাবে বুঝবো। ওই শব্দটাকে বাদ দিলে যদি অর্থ থাকে, অর্থ মিলে, এটা অ্যাভয়েডেবল। আর ওই শব্দটাকে বাস্তুচ্যুত বাদ দিলে, সারা বিশ্বে এত কোটি মানুষ বাস্তুচ্যুত, এটা বাদ দিলে অর্থ থাকে কিনা, সারা বিশ্বে এত কোটি মানুষ বাস্তুচ্যুত বাদ দিলে কি অর্থ হয়? না স্যার। তাহলে এটা আনএভয়েডেবল, এইটার ইংরেজি আমার জানাই লাগবে। যেমনি পারো মানে এটা নেই, মানে আল্লাহর কাছ থেকে কুদরতি ওহি নিয়ে আসলে হবে, হ্যাঁ নিয়ে আসতে হবে। আর এই যে দেখছো কিনা, এই যে আমি যেভাবে বলছি দেখো, সুমন ঠিক আছে না? সুমন কৃষ্ণ ঠিক আছে কিনা? আমি অনুবাদটা যেই প্রক্রিয়া দেখাইছি গুগলে এইভাবে করছে না? জি স্যার। ওকে, এরপরে আসো কোথায় কোথায় ছিলাম? ও এরপরে আর অ্যাভয়েডেবল, ওই পরাকাষ্ঠা শব্দটা যদি আমরা বাদ দেই পরাকাষ্ঠা শব্দটা বাদ দিলে কি কোনো সমস্যা হয়? সাংস্কৃতিক সামর্থ্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে। আমরা যদি বলি সাংস্কৃতিক সামর্থ্য প্রদর্শন করে, কোনো বেশি প্রবলেম হয়? না স্যার। এটাই আমি বুঝলাম। তারপরে বক্সের মধ্যে বক্সে, তারপরে হলো কোথায় ছিল, এরপরে বলছি তোমার ওই যে অন্তমান দীপ্ত ইয়া থাকে, ইয়ার বিষয়টা বেশি আসে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপলের বিষয়। তোমাদের কাছে কি ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, তারপরে এরপরে বলছি দেয়ার মানে কোথাও অস্তিত্ব থাকা, বিদ্যমান থাকা অর্থে কোথাও কোনো কিছু আছে নেই, থাকা না থাকা বুঝাইলে আমরা স্ট্রাকচারটা কি দিয়ে শুরু করব? স্যার ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করব না, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করব। আর যদি সাবজেক্টে খুঁজে না পাই দিয়ে শুরু করব, তাহলে আমরা ইট দিয়ে শুরু করব। ঠিক আছে কিনা? ইট দিয়ে শুরু করলে, ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে যদি আমরা অনুবাদ শুরু করি, অনুবাদ সাধারণত কোন দিক থেকে কোন দিকে যায়? পিছন দিক থেকে। শেষ দিক থেকে যদি শুরু করতে পারো পেছন দিক থেকে শুরুর দিকে আসবে। আচ্ছা, তারপরে এবার আসো কোথায়, এরপরে কোথায় না, স্যার প্যাসিভ ভয়েসের। অনুবাদে প্যাসিভ ভয়েসের ভার্ব, মানে এই যে ভার্ব সাবজেক্টকে কি সাবজেক্ট পাই যাবে, সমস্যা হবে না। তবে ভার্ব প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে পারে, যাই যেতে পারে, এগুলো হলে প্যাসিভ ভয়েস হয়। হ্যাঁ, ওকে। আর শেষে নোট 9 তো বললামই। চলো আর কয়েকটা প্র্যাকটিস করি, করার পরে তুমি ধুমাইয়া তোমার প্র্যাকটিস শিট দেবো, প্র্যাকটিস করাবো, ক্লাসে আর কোনো নিয়ম পড়াবো না। আমার নিয়ম বাকি আছে একটা, সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম, সেটা হলো রিলেটিভ প্রোনাউনের নিয়ম। ওই যে মানে রিলেটিভ প্রোনাউন, এটা একটু পরে আর একটু ম্যাচিউরড হয়ে নাও, একটু হাতে কলমে একটু শিখাই নেই, তারপরে দেখো। তুমি আমার দেখাইবা যে এবার এই নোট, এই যে 10টা কথা বলছি এর মধ্যে প্রায়োরিটি দিচ্ছি 2টা, এই 2টা বা 3টা কথার উপরে বেশি যাইয়া কোনো অনুবাদ করা লাগছে কিনা তোমার এই পর্যন্ত ব্যাংক বা ডিসি আছে, তাহলে আমার জানাইও। ওকে, আচ্ছা এবার আসো। স্যার স্যার বলো। শুড বি গিভেন এখানে কেন হলো স্যার? এখানে তো হ্যাজ টু বি গিভেনও হতে পারতো। তো আর সমস্যা কি, দিতে হবে হ্যাজ টু বি গিভেন, শুড বি গিভেন, হ্যাজ টু বি গিভেন, মাস্ট বি গিভেন, উড বি গিভেন, পার্থক্য আছে, মানে দিতে হবে, দেওয়া উচিত, অর্থে তো সমস্যা কি? আচ্ছা কথা স্যার, বুঝছো? টেনশন নিও না, মানে এটার হ্যাজ টু বি গিভেন এর জন্য তোমার শুড বি গিভেন, উড বি গিভেন, আমার কি অর্থ পরিবর্তন করতে পারছো তুমি? পারো নাই তো? তো ভাবটা প্রকাশ করছো না, হ্যাজ টু বি গিভেন দাও, মাস্ট বি গিভেন দাও, শুড বি গিভেন দাও, উড বি গিভেন দাও, কথা তো একই আসতেছে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার আসো। আরো চলো আমার দেখো ফর্মুলা মিলে কিনা দেখো, দাঁড়াও।
মনোরম প্রাকৃতিক, চলো এবার একটু হাতে কলমে প্র্যাকটিস করি। গতবারের প্রশ্ন নাকি গতবারের আগের বারের প্রশ্ন, 43-এর না 44-এর প্রশ্ন, 43-এর মনে হয়, যে কোনো একটা প্রশ্ন, 44-এর প্রশ্ন মনে হয়। 43, আচ্ছা বলো, মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সাবজেক্ট কে কে? জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এই যে তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঠিক আছে কিনা? আমরা ভার্ব খুঁজে পাই না সরাসরি, তাহলে ইজ দিলাম, ইজ। এই মণ্ডিত শব্দটারে আমি অর্থ করছি বেষ্টিত, আবর্ত মানে ঘেরা, মানে ঘেরাও করা, মানে আবর্তিত, তাই না? কভার্ড। তাহলে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দ্বারা আমি সৌন্দর্যমণ্ডিত মানে বলতে আমি বুঝেছি সৌন্দর্য দ্বারা বেষ্টিত। তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইজ সারাউন্ডেড বাই, কি বলো, মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাট্রাকটিভ ন্যাচারাল বিউটি। তুমি যদি অ্যাট্রাকটিভ এর জায়গায় স্ট্রাইকিং দাও, ইমপ্রেসিভ দাও, হ্যাঁ, ন্যাচারাল এর জায়গায় প্যারোনমিক দিতে দাও, নন আর্টিফিশিয়াল দাও, আমার কোনো আপত্তি নাই। তো সিনোনিম অ্যান্টোনিম অ্যাজ ইউর উইশ, তুমি যা ব্যবহার করো, আমার আপত্তি নেই। স্ট্রাকচার আগে দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বসাইছো কিনা সাবজেক্ট, ইজ বসাইছো কিনা ভার্ব, তাই চলে। তুমি যদি বলো যে না আমি স্টিজ দেব না, এই বাক্যটাকে আমি আমার মতো করে অনুবাদ করব, হ্যাঁ, তুমি যদি বলো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, তুমি যদি বলো যে মণ্ডিত ফণ্ডিত বাদ, আমি আমার মতো করে বাক্যটা সাজাই ফেলছি, মোটো ওয়ান ফলো করে আমার নিজের মতো করে বাক্যটা সাজাইলাম। কি দেখো, দাঁড়াও আমার কই যায়, হ্যাঁ কাটলাম, হ্যাঁ এই দেখো, তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হ্যাজ অ্যাট্রাকটিভ, স্প্লেন্ডিড, মেসমারাইজিং, যত ভোকাবুলারি আছে বুকে বসাই দেয় এখানে, ন্যাচারাল বিউটি। ওকে, হ্যাঁ, আমি আমার শুধু আগে আমার পয়েন্ট শুনে, আমি সামনে এখনো, এটি সংস্কৃতির রাজধানী নামে পরিচিত, এগুলো সহজ অনুবাদ। ইট ইজ অলসো নন অ্যাজ দ্য ক্যাপিটাল অফ কালচার। আবার বলতো, ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ আমাদের দেশে সুপরিচিত। ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ আমাদের দেশে সুপরিচিত। দেখো এই বাক্যের সাবজেক্টটা কি বলতো? ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ আমাদের দেশে সুপরিচিত। স্যার আমাদের দেশ না, না, নো নো, কবিতা, কে কবিতা, কে সুপরিচিত? হ্যাঁ, শুধু কবিতা বললে তো হবে না, কবিতার সাথে দেখো লেজ লাগানো আছে, লেজটাও দেখে নিও। কবিতা সুপরিচিত না, পুরাটা ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ, দিস ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স। এই বাক্যের সাবজেক্ট হলো ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ, ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ। তাহলে ওয়ার্ডসওয়ার্থস, তাহলে তুমি বলে দাও ওয়ার্ডসওয়ার্থস নেচার রিলেটেড পোয়েমস, অথবা দ্য নেচার রিলেটেড পোয়েমস অফ ওয়ার্ডসওয়ার্থ, the poems of Wordsworth related to nature, যেমনি বুঝিয়ে বলো, নো প্রবলেম। Wordsworth's nature related poem, Wordsworth's poem about nature, ওয়ার্ডসওয়ার্থের প্রকৃতি বিষয়ক কবিতা সমূহ। ভার্ব আছে নাকি? আছে, নাই। তাহলে আমাদের দেশে সুপরিচিত, তাহলে না থাকলে আর দেবো। তাহলে ওয়ার্ডসওয়ার্থ's nature related poems আর কি আর known to well known, কোথায়? well known কোথায়? ঠিক আছে না? এটা আমি এখানে সব বিসিএস এর প্রশ্ন সলভ করাচ্ছি, আন্দাজি না। ওকে, আচ্ছা, তারপরে এবার আসো, পরে কি রেকর্ডিং চলতেছে নাকি? জি স্যার, রেকর্ডিং আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে বাংলাদেশ বর্তমানে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতির দেশ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে, হ্যাঁ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে, অ্যাকর্ডিং টু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা তো আর আমার দরকার নেই, তাই না? অ্যাকর্ডিং টু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তার সমস্যা নেই আমার।
বাংলাদেশ বর্তমানে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতির দেশ। এবার বলো কে সাবজেক্ট কে? বাংলাদেশ। বাংলাদেশ। ফাইন। ভার্ব প্রত্যক্ষ কোনো ভার্ব আছে কিনা? নাই তো। নাই, নাই। তাহলে বাংলাদেশ ইজ, তাই না? ইজ। ইজ দিবা। তাহলে ইজে নিজে প্রশ্ন করো কি বাংলাদেশ কি? সবচেয়ে দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতির দেশ। এটা কি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ সুপারলেটিভ স্ট্রাকচার দুইটা মনে আছে কিনা তোমাদের এগুলা? তাহলে আমি কি ওয়ান অফ দা নেব না সরাসরি দা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি বলবো? ওয়ান অফ দ্য নিউজ। এই ওয়ান অফ দা কেন বলছো? সবচেয়ে দ্রুত ফাস্টেস্ট, অন্যতম বলে নাই তো। আচ্ছা, তাহলে বাংলাদেশ ইজ দা মোস্ট রাইজিং, মোস্ট ইমার্জিং বা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, ঠিক না? এবার বলো এর আগে কি আছে? এশীয় প্রশান্ত মহাসাগর। তাহলে ইন দা কি বলো এশীয় ইন্দো প্যাসিফিক নাকি না এশিয়া প্যাসিফিক হবে? এশিয়া প্যাসিফিক রিজিয়ন, তাই না? জি স্যার। এর আগে কি আছে বর্তমানে এট প্রেজেন্ট? এখন তুমি আমারে বলো বাংলাদেশ ইজ দা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিক কান্ট্রি অথবা বাংলাদেশ ইজ দা মোস্ট ইমার্জিং ইকোনমিক কান্ট্রি, একটু পর্যন্ত ঠিক রেখা এট প্রেজেন্ট আর ওই ইন দা ওই যে এশিয়া প্যাসিফিক রিজিয়ন এগুলা আগে পরে বসাইলে কারোর আপত্তি আছে? না স্যার। আমি এট প্রেজেন্ট কোন জায়গায় বসাবো? এটা কি আগে বসাবো, মাঝে বসাবো, শেষে বসাবো? কারোর কোনো বাধ্যবাধকতা আছে? নো বাধ্যবাধকতা। ওকে। তারপরে আসো নিচে আসো। সরি এগুলো সহজ। IMF এর মধ্যে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে, এগুলা মনে রাখবা, এই বাক্যগুলা রিটেন পরীক্ষায় কাজে লাগাইতে হয়। বাক্যগুলো অনুবাদের জন্য না, আমি অনুবাদের জন্য বাক্য শেখাচ্ছি না, আমি শুধু জানাইতেছি রচনার মধ্যে যেন লাগাই দিতে পারো। হ্যাঁ, বঙ্গবন্ধু এন্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশের শেষ কথায় কি এগুলা বলা যায় না যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্নের দেশ আজকে IMF এর মতে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল দেশের 10টা দেশের একটা, এই কথাটা কি বলা যায় না? বলা যায় স্যার। কোন জায়গাতে কোন জায়গা নিয়ে লাগাবে এটা জানি না, আমি এই জন্য আমি তথ্যবহুল লেখা পড়াইতে চাই, অনুবাদ করাইতে চাই, আন্দাজি করাবো না। মনে রাখবো আমার উদ্দেশ্যটা মানে একটু পরীক্ষামুখী, যেন পরীক্ষায় এই তথ্যটা তুমি এটা তুমি সুযোগ পাইলে লিখে দিবা। কোন জায়গায় লিখবা জানো? সুযোগ পাইছো তুমি বুঝাই দিবা যে বাংলাদেশে এই তথ্য যে একটা মাথায় আছে, এটা কোনো না কোনো ভাবে কি করে আসবে বলো, দেখা যাবে যে স্যার মানে কোচুকে জানেন আমি কত তথ্য জানি। আচ্ছা, তারপর IMF রিপোর্ট বাংলাদেশ এবার বলো IMF বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল 10টি দেশের একটি। এবার বলো এটা কি বাংলাদেশ সবচেয়ে দ্রুত বর্ধনশীল দেশ নাকি অন্যতম, সেটা বলো। অন্যতম। এটা বলছো এই জন্য আমি ওয়ান অফ দা বলছি। বাংলাদেশ ইজ ওয়ান অফ দা ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড, তাই না? ওয়ান অফ দা ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড। আচ্ছা, এই বাক্যটা দেখো, বেশি পড়াবো না, দেখে দেবো তোমরা বাসায় এই যে প্র্যাকটিস শিট গুলো দেয়াই আছে, তুমি ধরে বুঝছো। আমি প্রথম আলো থেকে আগে ক্লাসে সলভ করাতে চাই, হাতে মানে তাৎক্ষণিক ভাবে আসবা, এসে আমার সাথে কিছু এইগুলো সলভ করবা, দেড়শো আর কিছু লাগবে না। আর তোমরা কি এই শিট গুলা কি খাতায় লিখতেছো কিনা বলো তো? লিখতেছো কিনা? আমানত দেখে দেখে বুঝবা তুমি। স্যার ওয়ার্ড বাই ওয়ার্ড। সরি, অনেক ক্ষেত্রে কি জানো কিনা, আমি এটা প্র্যাকটিস করে নাই, কিন্তু তুমি আমার যদি ধারণ করো, আমার কণ্ঠ তোমার কান দিয়া মনে করবা যে আমি এখানে এইভাবে ধাক্কায় ধাক্কায় কথা বলতেছি, যে বাক্যটা অ্যানালাইসিস তোমার করে দিচ্ছি না, সেটাও তুমি বুঝবা যে আমার কণ্ঠটা তোমার কানের মধ্যে আসবে। ওকে, হ্যাঁ, আসো। কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি, কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দৌর্বল্য এনে দেয় এবং আমরা সেই অবস্থাতেই তা পরিত্যাগ করি। এটা BCS এর প্রশ্ন। দেখো এরকম বড় বাক্য যদি হয়, দেখো কখনো কখনো আমরা কিছুটা সাহস প্রদর্শন করে কোনো কাজ শুরু করি, কিন্তু এই যে কিন্তু এটা বলতে দিলাম, বাক্য একটা শেষ, সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দৌর্বল্য এনে দেয় এবং আমরা সেই অবস্থাতেই তা পরিত্যাগ করি।
এই বা এক বাক্যের একক বাক্যের অন্তরালে আমরা 3টা সেপারেট বাক্য খুঁজে পেয়েছি, 2টা কনজাংশনে গোল দাগ দেওয়ার কারণে। কিন্তু এবং এই গোল দাগ দেওয়ার কারণে আমরা 3টা আলাদা বাক্য পেয়ে গেছি। মাঝখানে বাট এবং বসাই দিলে অনুবাদ হয়ে যাবে। ইয়েস অর নো? ইয়েস ইয়েস স্যার। কখনো কখনো আমরা সামটাইমস এগুলো যে আগে বসাবো ওই কথা কি আমরা বলে আসছিলাম কিনা? সামটাইমস, এজ এ রেজাল্ট, ইন দ্য মিন টাইম, ফ্রিকুয়েন্টলি, এগুলো আগে বসানোর কথা। তাহলে সামটাইমস মাঝে মধ্যে। আমরা এলাম সাবজেক্ট, শুরু করি, উই স্টার্ট। তাহলে সামটাইমস উই স্টার্ট। প্রশ্ন করো আগে আমারে বলো, তোমরা কি সরাসরি নোট 2 তে যাইবা, সরি 9 এ যাইবা, নাকি আগে নোট 2 প্র্যাকটিস করবা? আগে নোট 2 প্র্যাকটিস করব। নোট 2 এর সাথে মিলে কিনা দেখো, তাই না? নোট 2 এ না মিললে না আমরা নোট 9 এ যাব। আগে দেখি নোট 2 মিলে কিনা। কখনো কখনো আমরা শুরু করি, কি শুরু করি? কোনো কাজ কিভাবে শুরু করি? কিছুটা সাহস প্রদর্শন করে। হয়ে গেছে। তাহলে সামটাইমস উই স্টার্ট কি এনি ওয়ার্ক, কিভাবে? ওই যে শোয়িং সাম কারেজ। ইয়া থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি মনে আছে কিনা তোমাদের? জি স্যার, ইয়া। তাহলে তুমি যদি শোয়িং সাম কারেজটাকে আগে নিয়ে আসো, শোয়িং সাম কারেজ, সামটাইমস উই স্টার্ট এনি ওয়ার্ক, কোনো প্রবলেম না স্যার, কোনো প্রবলেম নেই। কিন্তু সামান্যতম অসুবিধা আমাদের স্নায়ু দৌর্বল্য এনে দেয়। কে এনে দেয়? সামান্যতম অসুবিধা। তাহলে তুমি সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু এটা দ্য স্মলেস্ট প্রবলেম, দ্য লিস্ট প্রবলেম, এ লিটল বিট অফ প্রবলেম। সামান্যতম, এটা কিন্তু সুপারলেটিভ, বুঝছো না? সবচেয়ে কম সামান্য, তাহলে দ্য স্মলেস্ট প্রবলেম, দ্য স্লাইটেস্ট প্রবলেম, ডিফিকাল্টি, ইনকনভেনিয়েন্স, তুমি যেটা দাও আমার সমস্যা নেই। ভার বলে এনে দেয়, ব্রেইনস এনে দেয়, কি এনে দেয়? স্নায়ু দুর্বল, একেবারে দুর্বল হয়ে গেছে মানসিক ভাবে। স্নায়ু দুর্বল দেখা নিজেই স্নায়ু দুর্বল ভুগতেছ। আর বাংলায় বলে স্নায়ু দুর্বল বলতে কি বুঝছো? মানসিক দুর্বলতা না সবলতা? মানসিক দুর্বলতা ইংলিশ কি? মেন্টাল উইকনেস। ওই যে এইটাই বলছি, কোন বাংলা শব্দ তোমরা দুর্বল, এটা খুব কঠিন কথা। মানসিক দুর্বলতা, স্নায়ু দেখতেছো কি জন্য? মানসিক দুর্বলতা, মেন্টাল উইকনেস, মেন্টাল নার্ভাসনেস বললে তো হয়। তাহলে তুমি যদি বলবা যে আমার বাক্যটা কঠিন মনে হইতেছে, সব বাদ। এ লিটল বিট অফ প্রবলেম মেক আস নার্ভাস। তুমি যদি বাট এ লিটল বিট অফ প্রবলেম, স্মল প্রবলেম মেক আস নার্ভাস। আমার কি অনুবাদটা ভুলে গেছে খুব? তুমি ধরো আমি এত সামান্য এত কিছু বলতে পারি নাই, আমি বলছি যে এ লিটল বিট অফ প্রবলেম বা স্লাইটেস্ট প্রবলেম মেক্স আস নার্ভাস। কোন সমস্যা? নো স্যার। ওই এনে দেয় টেনে দেয়, ধরো বলো যে আমার দ্বিতীয় বাক্যটা, এই বাক্যটা পড়ে তোমার ভালো লাগতেছে না, একটু কঠিন মনে হচ্ছে, নিজের মতো করে ফেলো না, টেনশন নিও না, সাবজেক্ট ভার্ব ঠিকঠাক। এবং আমরা সে অবস্থাতে তা পরিত্যাগ করি। আন্দাজি না, সাবজেক্ট কি বলো? আমরা। ভার্ব কি? পরিত্যাগ করা। প্রশ্ন করো, কি পরিত্যাগ করি? কাজ। এই তা কাজ কেন, মানে কাজ কি লেখা আছে? তুমি প্রশ্ন করবা দি ইয়ার আলোকে, বুঝছো না? উত্তর দেখতে এখানে আছে, নিচে তো আমরা কাজ তো এখানে নাই। তা পরিত্যাগ করি। and we leave it, আমরা পরিত্যাগ করি। we leave it কখন? সে অবস্থায়। in that very situation ওকে। স্যার ভেরি না দিলে সমস্যা আছে? ওই সে অবস্থা না, কোনো সমস্যা নেই। ভেরিটা দিছি কি জন্য? ওই অর্থ প্রকাশের জন্য, প্রকাশ করার জন্য, বুঝছো না? স্যার ফার্স্টে আমরা শুরু করি শোয়িং সাম কারেজ, এখানে বাই শোয়িং সাম কারেজ মানে বাইটা চলে আসছে, এটা কি সমস্যা হবে? বাই দিলে জিরান্ড হবে, শোয়িং হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। শুধু শোয়িং কারেজ, শোয়িং হ্যাভিং দিলে হ্যাভিং শোন সাম কারেজ, শোয়িং সাম কারেজ। আমি না বলছি যে বাই প্লাস জিরান্ড, এই যে বাড়ি গিয়ে, আফটার গোয়িং হোম, প্রিপজিশন প্লাস জিরান্ড দিবা, নাহলে প্রেজেন্ট পার্টিসিপল দিবা। কিন্তু বাই শোয়িং সাম কারেজ, আফটার শোয়িং সাম কারেজ হইছে, বলেছে
ল্যাঙ্গুয়েজ তুমি আমাদের হাই স্কুলের স্যারের মতো ক্রিটিক্যাল ভাবে দেখবা না, মানে আমি আমার মনের ভাব অনেক ভাষায় অনেক ভাবে প্রকাশ করতে পারি। এই যে তুমি আমি কথা বলছি, স্যার মূল কথা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড চিন্তা না করে জাস্ট ভাবটা প্রকাশ করতে পারলে হতো। ভাবটা প্রকাশ করবা, তবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রেখো। জি স্যার। বানান ভুল করো না, টেনশন নিতেছো শুধু শুধু। আচ্ছা, তারপরে হলো ওকে। আচ্ছা, এই যেমন ধরো বিপদ বা মানুষের উপস্থিতি টের পেলে এরা নলখাগড়া সহ অন্যান্য বনের ভেতর ঘাপটি মেরে থাকে। খেয়াল করো। আচ্ছা, বিপদ বা আমি আবার বললাম বিপদ বা, এটা বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন 2012 সালের ওই প্রশ্নটা। যখনই তুমি কোনো ডিফিকাল্ট স্ট্রাকচার পাইবা তখন তুমি কি করবা, তখন তুমি এই অনুবাদটা একটু যদি তোমার কাছে অনুবাদ করতে ব্যাখ্যাপ্য মনে হয় তখন তুমি স্ট্রাকচার চেঞ্জ করে বলবা। এটা আমরা সিম্পলে করতে পারি, তো আমি তোমার কমপ্লেক্স করে দেখাই। তারপরে সরল বাক্য কমপ্লেক্স করলে কি হবে বলো? কমপ্লেক্স করলে কি হবে? সহজ এবং সুন্দর হবে। যখন বিপদ বা মানুষের উপস্থিতি টের পায়, তাই না? যখন বিপদ বা মানুষের উপস্থিতি টের পায়, যখন বিপদ বা মানুষের উপস্থিতি টের পায় তখন কি করে বলো? নলখাগড়া সহ অন্যান্য বনের ভেতর ঘাপটি মেরে থাকে, বাদ দাও মানে লুকিয়ে থাকে। এবার বলো সাবজেক্ট কি বাক্যের? যখন এরা বিপদ, মিউট করে ফেলো সাথে সাথে, হ্যাঁ। যখন এরা, তাহলে হোয়েন দে, তাই না? সাবজেক্ট পেয়ে গেছো। আবার কাজ কি আমার? ভার্ব হলো টের পাওয়া, ইংলিশ কি? টের পাওয়া ইংলিশ কি? আন্ডারস্ট্যান্ডিং, মানে বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ড। when they understand, when they realize, when they sense, when they feel, যখন তারা বুঝতে পারে। প্রশ্ন করো প্রথম প্রশ্ন। danger or the presence of man. প্রশ্নটা করো, ভার্বকে প্রশ্ন করো। কি টের পেলি? কি টের পায়? বিপদ বা মানুষের উপস্থিতি। আমরা কি আগে বিপদ, আগে মানুষ, না আগে উপস্থিতি? আমরা কি শুরু থেকে অনুবাদটা করবো না শেষ থেকে? স্যার শেষ থেকে স্যার। তাহলে when they feel, when they sense, when they realize the presence of man or danger, হ্যাঁ, তাহলে the উপস্থিতি of man or danger, আমি কি বুঝাতে পারছি কিনা? the উপস্থিতি of man or danger। জি স্যার। when they feel the presence of man or danger, ঠিক আছে কিনা? হ্যাঁ, তারপরে দাঁড়াও একটু দেখো কে আসছে। আসসালামু আলাইকুম। আরে দেখা যাচ্ছে না। ওয়ালাইকুম রুসাফা কি করতে? বলো হ্যাঁ, রুসাফা এসে কি করতে জানো? আগে আমি ক্লাস করাচ্ছি না, এই যে তোমরা দেখছে এর আগে টাইনা ডিনা নিয়ে মোটামুটি ইনফ্লুয়েন্স ছিল, মানে বিজ্ঞাপন বিরোধী ছিল। এখন একটু ইয়ে হয়েছে তো, তো গ্রাজুয়েট। হ্যাঁ না, রুসাফা গ্রাজুয়েট। আচ্ছা বলে আসো। এখন বড় হয়েছে দেখে আর বিনোদন দেয় না। এদিকে আসো। রুসাফার ক্লাসে রুসাফা আসতে এমন কেউ ছিল তোমরা, মানে ঘুরে যে এসে নিয়ে দিতে? স্যার আমরা তো ছিলাম স্যার আগে। স্যার বলো। আরে তুমি হ্যাঁ বলো, তাতে বলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আপু? রুসাফা একটা কবিতা বলে যাও, একটা কবিতা। বলো তাড়াতাড়ি বলে যাও, বলো। হ্যাঁ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দিকে তাকাও। Eid Mubarak, celebrate. Eid Saeed, let's enjoy this happy day. Eid Mubarak, come on and celebrate. Let's celebrate. Allah Akbar. Thank you for this day. অনেক সুন্দর হয়েছে। একদিন স্পিচ কম্পিটিশন দিছিল তো, জীবনের প্রথম স্পিচ। Her families together and celebrate great. Sometimes
ঠিক আছে, Thanks আল্লাহ হাফেজ। so far. ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, Eid inside, let's enjoy this happy day. Eid Mubarak, come on and celebrate. Eid inside, ওকে, let's ঠিক আছে, আল্লাহ enjoy হাফেজ। this তো বাবা, হ্যাঁ, happy day. Eid Mubarak, come on and celebrate. Celebrate, let's celebrate. Allahu Akbar, thank you for this day. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, শুনেছে সবাই, হ্যাঁ? আচ্ছা, তোমার এটা শেষ হইতে অনেক সময় লাগবে, বাবার ক্লাস সময় চলে যাচ্ছে। Eid inside, let's enjoy this happy day. Eid Mubarak, come on and celebrate. Eid inside, let's enjoy this happy day. Eid Mubarak, come on and celebrate. Celebrate, let's celebrate. Allahu Akbar, thank you for this day. Jazakumullah, thank you for listening. Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? স্যার আল্লাহ বয়স হাফেজ। কত? কার মুস্তফা তো পাকা গুরু। মুস্তফা হলো 6.5 বছর, আর না 7 বছর। 7 বছর। কারণ আমি ও ক্লাস 1 এ পড়ি। হ্যাঁ, সরি, ওই 7 বছরের পিছিয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক এগিয়ে গেছে স্যার। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। মুস্তফার স্পিচটা ফেসবুকে দেখো তো, মুস্তফা জীবনের প্রথম স্পিচে প্রথম পুরস্কার। আমি বলবো আচ্ছা ঠিক আছে, পরে প্লিজ এখন বলি। সময় আমার কম, আবার আর জানবো। আচ্ছা, তারপরে কি হলো, ও তাহলে একটু আসো, আরেকটা প্র্যাকটিস করাচ্ছি। তাহলে দেখো এবার, খুব ভাইটাল, খুব বাক্যটা দেখি এখানে। বিপদ ও মানুষের উপস্থিতি টের পেলে এরা নলখাগড়া সহ অন্যান্য বনের ভেতর ঘাপটি মেরে থাকে। ওকে, তাহলে বাক্যটি সিম্পল হলে আমরা অনুবাদ করতে চাই কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে দাঁড়ায় কি? যখন এরা বিপদ বা মানুষের উপস্থিতি টের পায়, তখন এরা নলখাগড়া সহ অন্যান্য বনের ভেতর ঘাপটি মেরে থাকে। প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি, আমার কথা মনোযোগ দিয়ে শুনো। দেখো, যখন এরা বিপদ বা মানুষের উপস্থিতি টের পায়, হোয়েন, তাই না? দে হইলো সাবজেক্ট। যখন এরা টের পায়, ইংলিশ কি? সেন্স, ফিল, রিয়েলাইজ। কি টের পায়? দ্য প্রেজেন্স অফ ম্যান অর ডেঞ্জার, বিপদ বা মানুষের উপস্থিতি। এবার বলো, তখন এর ইংলিশ কি? দেন। সাবধান, হ্যাঁ, কমা দিলে হয়ে যাবে। এখানে আর দেন লেখা যাবে না, ব্যাখ্যা বললে দেবে, দেন হবে না, শুধু কমা হবে। তখন এরা, দে। আচ্ছা, এবার বলো, দে ঘাপটি মেরে থাকে, মানে দে হাইড দেমসেলভস, দে কিপ দেমসেলভস হিডেন, মানে লুকিয়ে থাকে। আর কোনো কাজ নাই, শেষ থেকে শুরু কোথায়? ওই নলখাগড়াতে যাও না, নলখাগড়ার সহ অন্যান্য বনের ভেতর। প্লিজ বি কেয়ারফুল, তুমি নলখাগড়াতে গেলে অনুবাদ মেরে দিতে পারবে না। তাহলে ঘাপটি মেরে থাকে, লুকিয়ে থাকে, কোথায়? অন্যান্য বনের ভেতর। ইংলিশ কি? ভেতর ইংলিশ কি? রেফারেন্স ফর ইনসাইড আদার ফরেস্টস, নাকি ইনসাইড আদার ফরেস্টস। এরপরে এর আগে কি আছে বলো? ইনক্লুডিং নলখাগড়া স্যার। নলখাগড়া। NALKH, নলখাগড়া তো নলখাগড়াই স্থানের নাম, নলখাগড়া সহ অন্যান্য বনের নাম নলখাগড়া। আচ্ছা, ওকে, হ্যাঁ। তো দেখো, তো এখন আবার দেখো, চাইলে যেহেতু বাক্যটা বিপদ বা মানুষের উপস্থিতি টের পেলেই, আমারে বলো, এটা আমরা কিন্তু আবার সিম্পল সেন্টেন্সে করে ফেলতে পারি। বিপদ বা মানুষের উপস্থিতি টের পাইয়াই, ইয়া হইলে কোনটা না ইংরেজি করবো? স্যার বাই বা হ্যাভিং দিয়েও তো করা যাবে। বাই মানে প্রেজেন্ট পার্টিসিপল বলে দাও, প্রেজেন্ট পার্টিসিপল হ্যাভিং পারফেক্ট পার্টিসিপল, তাই না? অথবা বাই প্লাস জিরান। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল করো, টের পাইলে, তাহলে রিয়েলাইজিং, সেন্সিং, তাই না? আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রেজেন্স অফ ম্যান অর ডেঞ্জার, আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলাইজিং দ্য প্রেজেন্স অফ ম্যান অর ডেঞ্জার, দে হাইড দেমসেলভস। আমাদের হয়ে গেল। দেখো বাক্যটা দেখো, at the time, they hide themselves inside other forests including Nolkhagra
when they feel the presence of man or danger, অথবা আমরা যদি বলি, যদি আমরা নিয়ে আসি at the time, at the time when they feel, ওই যে আমি একটা কথা শিখিয়ে দিছি, শুধু শুধু when না দিয়ে at the time when দিলে খুব ভালো লাগে, এটা আমার কাছে ভালো লাগে, এটা তোমাদেরকে বললাম। At the time when they feel, realize, understand the presence of man or danger, they hide themselves in the inside other forests, including Lorkhaida. একটা কথা কোথাও লেখা থাকার কথা, এই যে লেখা আছে। when থাকলে, when শব্দের অর্থ হলো যখন, তখন। when থাকলে then লেখা যাবে না। when শব্দের অর্থই যখন তখন। though, although অর্থাৎ যদিও তথাপি। though, although থাকলে but বা yet দেয়া যাবে না। though, although অর্থ, সবাই বলো, though, একজন বলো আমারে, তোমার বলো, though, although অর্থ কি যদিও, নাকি যদিও তথাপি? স্যার যদিও তথাপি। if অর্থ হলো যদি তবে, যদি তুমি আসো তাহলে আমি যাব। তুমি তাহলের জন্য আলাদা ইংরেজি করতে পারবা না। হ্যাঁ, যদিও সে দরিদ্র তথাপি, তথাপির জন্য তুমি আলাদা সো, দো হি ইজ পুয়ার হি ইজ, সো হি ইজ অনেস্ট বলা যাবে না। দো থাকলে সো দেওয়া যাবে না। অ্যাজ শব্দের অর্থ হলো যেহেতু, তাহলে অ্যাজ থাকলে পরে আবার তুমি অ্যাজ হি ইজ ইল, সো হি কুড নট কাম, না, নো, সো বলা যাবে না। তাহলে when শব্দের অর্থ হলো যখন তখন, অ্যাজ শব্দের অর্থ হলো যেহেতু। ওকে, পঞ্চবার্ষিক, এই লাস্ট বাক্য, আর আজকে লাস্ট বাক্য। পঞ্চবার্ষিক পরিকল্পনা ব্যবস্থা পরিত্যাগ করে 2023 সালে দারিদ্র্য নিরসন কৌশলপত্র গ্রহণ কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনতে পারেনি, কারণ তাতে ব্যাপকতার অভাব ছিল। এটাও পরীক্ষার প্রশ্ন, বিসিএস না ব্যাংকের প্রশ্ন। দেখো, পঞ্চবার্ষিক পরিকল্পনা বাদ দিয়ে পরিত্যাগ করে, আচ্ছা বলো তো ইয়া পাইছো নাকি এখানে? পরিত্যাগ করিয়া? জি স্যার। তাহলে তুমি প্রেজেন্ট পার্টিসিপেট করতে পারো, বা হ্যাভিং রিজেক্টেড দিতে পারো, অথবা রিজেক্টিং দ্য 5-year প্ল্যান, তাই না? রিজেক্টিং দ্য 5-year প্ল্যান, হ্যাভিং রিজেক্টেড দ্য 5-year প্ল্যান, অথবা আফটার রিজেক্টিং দ্য 5-year প্ল্যান, তুমি যেটাই বলো। 2003 সালে দারিদ্র্য নিরসন কৌশলপত্র গ্রহণ কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনতে পারেনি। বলো, কে কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনতে পারেনি? কে কে? The acceptance of PRSP, মানে poverty reduction strategy ব্যাপার, এটা বিএনপির আমলে তৈরি করেছিল in 2003. This is the subject. The poverty reduction strategy paper is the subject in 2003. বয়ে আনতে পারেনি ইংলিশ কি? cannot bring, could not bring। হ্যাঁ, 2003 কথা আছে, can not দিবা না could not দিবা? could not sir, could not bring, আনতে পারেনি। প্রশ্ন করো, প্রশ্ন করো, কি আনতে পারেনি? কি আনতে পারেনি? কাঙ্ক্ষিত সাফল্য, ডিজায়ার্ড রেজাল্ট, তাই না? আবার মনে রাখবো যে বইয়ে গুগল ট্রান্সলেটে বিভিন্ন ভাবে অনুবাদ করতে পারে, প্লিজ তুমি নিয়মের বাইরে যাই অনুবাদ নিয়ে সমস্যা হবে না। আর এইভাবে হাতে প্র্যাকটিস করতে করতে দেখো যে তোমার হাত পাক্কা হয়ে যাবে, পাক্কা। ইনশাআল্লাহ দেখো তোমার ভিতর থেকে অনুবাদ অলরেডি ক্রিয়েট, মানে অনুবাদ রিট্রান্সলেট, মানে অনুবাদ অটোমেটিক্যালি ট্রান্সলেট থাকবে, কারণ তাতে ব্যাপকতার অভাব ছিল। আছে, নেই, থাকা, না থাকা, ছিল, কোনটা দিয়ে অনুবাদ করবো? হ্যাঁ, দেয়ার দিয়ে, because there was a lack of কি বলো whiteness। আমি কি বুঝতে পারছি? জি স্যার। is a rejecting the 5-year plan। এটা কিন্তু কমা দিতে হবে। হ্যাঁ, ওরে ও তো নাউনের আগে হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ সাধারণত প্লুরাল হয় না। ও আরে বাবা, যা ক্লাসে বলছিলাম পুরা ইয়ে করে বলছে। rejecting the 5-year plan, the acceptance of poverty reduction strategy papers, মানে PRSP in 2003 could not bring the desired by accepted result because there was a lack of wideness by extensiveness বা broadness। যেটা বলো, আমরা যদি আচ্ছা বলো তো, আমরা যদি বলি as there was a lack of wideness, তারপরে এটা যদি শুরুতে আনলেও কি কোনো প্রবলেম হবে? না স্যার। তুমি যদি ইয়া নিয়ে আসো, the acceptance of poverty reduction strategy papers, rejecting the 5, এটা যদি পরে দাও, মাঝখানে দাও, তাও কি কোনো প্রবলেম? নো প্রবলেম। সাবজেক্ট ভার্ব পাশাপাশি এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই লাইনটা দিয়ে আমি শেষ করি। অনেক বাবা মা রয়েছেন, এই বাক্যটা লাস্ট, দিস ইজ দ্য লাস্ট সেন্টেন্স আজকের অ্যানালাইসিসের জন্য। মিউট করো। অনেক বাবা মা রয়েছেন, বাক্যটা এটা সিম্পল না কমপ্লেক্স সেটা বলো।
complex, কমপ্লেক্স স্যার। অনেক বাবা মা রয়েছেন, আছে নেই থাকে না থাকে ইংলিশ না কেমনে করো? দেয়ার দিয়ে শুরু হবে স্যার। There. তাহলে দেয়ার ইজ মেনি প্যারেন্টস না দেয়ার আর মেনি প্যারেন্টস? দেয়ার আর দেয়ার আর মেনি প্যারেন্টস। ওকে, দেয়ার আর মেনি প্যারেন্টস। এবার বলো বাক্য একটা শেষ, দেয়ার আর মেনি প্যারেন্টস। তারপরে বলো যারা ইংলিশ কি? হ্যাঁ স্যার দে হবে। এই যারা ইংলিশ কি দে না হু? ও হ্যাঁ হো স্যার। যারা। এবার বলো যারা তাদের শিশুদের প্রতিভা বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারছেন না। হু দিলাম, সাবজেক্ট দিলাম, এখন আমার কি দরকার? ভার্ব। Verb এই বাক্যে কি ভার্ব আছে কিনা? জি স্যার। আছে? নাই স্যার, নাই। এই তৈরি করতে তো ফাইনাইট ভার্ব না, নন ফাইনাইট। এটা তো বাক্য পূর্ণাঙ্গ হয় না। তৈরি করতে কি পূর্ণাঙ্গ হয় না তো? তাহলে যারা হু, তাহলে আমরা না থাকলে কি দেবো একটা? বিভাগ, To be verb. কি ভার্ব? তাহলে হু আর দিয়ে দিলাম। হ্যাঁ, তোমার আমি একদম যেভাবে সমাধানটা করেছি সেভাবে দেখাচ্ছি। দেয়ার আর মেনি প্যারেন্টস হু আর। আর এর নিচে আবার বলো কি, তারা কি? তারা আসছে কি? না। সচেতন নন, হ্যাঁ, সচেতন নন, আদৌ সচেতন নন। আদৌ সচেতন নন। ইংলিশ কি? কনসার্ন অথবা অ্যাওয়ার, এট অল, Not conscious at all. কনসিয়াস এট অল। Are not conscious at all, alert at all, তাই না? Aware at all, তাই না? যারা মোটেও সচেতন না, who are not aware, conscious at all। হ্যাঁ, এরপরে আমার কাজ ওই নোট 9 এর কথা মনে আছে তোমাদের? এস থেকে শুরু করা, হ্যাঁ, তাহলে আদৌ সচেতন নন। তৈরি করতে ইংলিশ কি? টু ক্রিয়েট। টু ক্রিয়েট, টু মেক। টু ক্রিয়েট অথবা টু মেক। অনুকূল পরিবেশ ইংলিশ কি? environment. A favorable suitable environment, congenial environment। তারপরে বিকাশের জন্য The developing for developing. ফর ডেভেলপিং। এ দেখো বিকাশ নিয়ে কিন্তু অনেকে বিকাশই না মনে করছে যে বিকাশ, ইউ ক্যাশ, এম ক্যাশ, বিকাশে যে টাকা পাঠায় এটা নিয়ে ইংরেজি চিন্তা করতেছে। কিন্তু বিকাশ মানে যে উন্নতিকরণ ওইটা মাথায় আসে নাই, ডিফিকাল্ট লেভেলে চিন্তা করে ফেলছে। ফ্লারিশিংটা অনেক ডিফিকাল্ট ওয়ার্ডের দিকে চলে গেছে। এত টেনশন নিও না। ফর ডেভেলপিং, ফর ইমপ্রুভিং, সহজ করে পাবো। প্রতিভা ইংলিশ কি? ট্যালেন্ট, ট্যালেন্ট, মেরিট। কিচ্ছু না পারলে তো তুমি নলেজ দিয়ে দিবে, জ্ঞান। হ্যাঁ, তাদের শিশুদের ইংলিশ কি? দেয়ার চাইল্ড। দেয়ার চাইল্ড না চিলড্রেন? চিলড্রেন। হ্যাঁ, দেখো এবার দেখো ফর্মুলা কাজ করছে কিনা দেখো। দেয়ার আর মেনি প্যারেন্টস হু আর নট কনসিয়াস এট অল টু ক্রিয়েট a favorable environment for the development or for developing the merit, the talent of their children। আমি কি বুঝাইতে পারছি? দুই নোট কাজে না লাগলে নোট 9 ব্যবহার করবো। আচ্ছা, there are many parents, সব বলে দিচ্ছে, সব লিখে দিচ্ছে। ইট এবং দেয়ার দিয়ে কোনো অনুবাদ শুরু করা গেলে অনুবাদটি সাধারণত শেষ থেকে শুরু দিকে আসে। There are many parents who are not conscious at all to make favorable environment for developing the merit of their children। এই ক্লিয়ার? লাভেস ছেড়ে দাও আজকে। রেকর্ডিংটা আরেকবার দেখো, রেকর্ডিংটা আরেকবার দেখো। এবার 40 নম্বর 40টা শেষ করে দিই। দাঁড়াও, 40টা শেষ করে দিই। তাহলে একটা 40 শব্দটা একটা গুরুত্বপূর্ণ। 40 বয়স, 40 বছর, 40 মাস, সবগুলোই গুরুত্বপূর্ণ। তো আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকায় তাদের কোনো নিরাপত্তা নেই। ওকে, আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকায় তাদের কোনো নিরাপত্তা নেই। সবসময় এরকম বড় বাক্য পাইলে সিম্পল অনুবাদ করতে যাও না, বাক্যটাকে ভালো করে বুঝো। আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা না থাকায় তাদের কোনো, না থাকা এটাকে কমপ্লেক্স করলে যদি আমি বলি আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য, হ্যাঁ, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ব্যবস্থা নাই, না থাকাটাই বানাইলাম নাই।
তাই তাদের কোনো নিরাপত্তা নাই। খুব আমারটা কি অন্যায় হয়, খুব বেশি খারাপ লাগে? না স্যার। বলো, এই যে বাক্যটা সিম্পল হলে অনুবাদ করার সময় যদিও সিম্পলে করা যায় সমস্যা নেই, কিন্তু কমপ্লেক্স করলে আমার কাছে ভালো লাগে। তাহলে বলো, আছে নেই থাকা না থাকা ইংরেজি কি? There. দেয়ার। তাহলে দেয়ার দিয়ে অনুবাদ করলে অনুবাদ কোন জায়গা থেকে কোন জায়গায় যায়? শেষ থেকে তাহলে ব্যবস্থা না থাকায় মানে ব্যবস্থা নাই। তাহলে অনুবাদ হলো দেয়ার ইজ নো ব্যবস্থা। রাজি আছো কিনা তোমরা? Yes, sir. দেয়ার ইজ নো ব্যবস্থা, কাল শেষ থেকে শুরু দিকে দেবা। অফ সরবরাহ, অফ সাপ্লাই। দেয়ার ইজ নো সিস্টেম অফ সাপ্লাই, বুঝছে? Yes, sir. এর আগে কি আছে? বিশুদ্ধ পানীয় জল। ইংলিশ কি? Pure drinking water. অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার। এর আগে কি আছে? অধিকাংশ লোকের জন্য। হ্যাঁ, ফর For Maximum people of our country. Most of the men. পিপল, ফর মোস্ট অফ দ্য পিপল। এর আগে কি আছে? আমাদের দেশে of our country. এই দেখো, সুন্দর করে দেখো, there is no system, there is no system of supply of pure drinking water for most of the people in our country. Well, there is no system of supply of pure drinking water for most of the people in our country. কমা দিয়ে বললা, so they have no safety, they have no security. কোনো প্রবলেম আছে কিনা? No, sir. এই দেখো আমাদের দেশে এই যে ব্যবস্থা নাই, তাই there is no system of supply, অথবা there is no supply of pure drinking water for most of the people in our country, so they have no safety. আর এস দিয়ে করলে কি তুমি সো দিতে পারবে কিনা সেটা বলো। No, sir. না স্যার as there is no supply of pure drinking water for most of the people in our country, so দেব না, কমা দিব, they have no safety, তাই না? আর সিম্পল করলে they are due to the lack of supplying pure drinking water for most of the people of our country, they have so লাগবে না এখানে, they have no safety. এটা কি সিম্পলে করলে ভালো লাগতেছে নাকি কমপ্লেক্স বা কম্পাউন্ডে করলে অনুবাদটা ভালো লাগে বলো? সিম্পলে তো ভালো লাগেছে। করো। ওকে, আর কোনো কথাবার্তা বলবা? ঠিক আছে, যা মেসেজ দিতে চাইছি তোমরা কি তা বুঝছো তো? No, sir. এর জন্য তুমি অ্যাসুরেন্স বইটা নিতে পারো, অ্যাসুরেন্সটা নিতে পারো। ডলফিন ঢাকা নীলক্ষেতে গিয়া আমার কথা বললো, তাহলে টাকা কম পাবে। জিয়া ভাই আছে, অথবা অলি ভাই আছে, মুস্তফা ভাই বললো, মালিক, যারই আমার কথা বললো, কোনো লাইব্রেরিতে গেলে আমার কথা বললো, কম পাবে শিওর। আমার লিটারেচার বইয়ের কথা বললে পরিচয় দিও, তাহলে অধিকাংশই আমার খুব ক্লোজ লোক, হ্যাঁ, খ্যাতিমান লাইব্রেরি গুলো আছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ প্র্যাকটিস করো, রেকর্ডিংটা প্রয়োজন শুনো। যারা ক্লাস করেনি তাদেরকে অবশ্যই আজকে রেকর্ডিং শুনে হলো, কারণ এই সামান্য কথাটা যদি মনে না রাখে, পেঁচা বেরিয়ে শুধু পেঁচাই পেঁচাই আমার ইউনিক বইটা ভালো, অবশ্যই ভালো, আমার খুব যন্ত্রণা দেবে কিন্তু বলে রাখলাম। তো মানে মাথায় কি ঢুকতেছে অনুবাদ? জি স্যার। জি স্যার। শুধু হাতে গেল, যদি ক্লাস মিস করে ফেলো রেকর্ডিং অবশ্যই মনোযোগ দিয়ে শুনো। তাহলে আজকে আল্লাহ হাফেজ স্যার। স্যার অফ সাপ্লাই বা টু সাপ্লাই এই ক্ষেত্রে কি কোনো ভুল আছে? অফ সাপ্লাইং দিলে সমস্যা নেই, অফ সাপ্লাই দিলে নাও হবে, সমস্যা নেই, এগুলো ভুল না। স্যার এই বাক্যটা তো আমি বাই প্লাস জিরান দিয়েও তো করতে পারবো, দিয়ে কমা দিয়ে ওই বাকি সেন্টেন্স। কোনো সমস্যা নেই। তাহলে আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ। আর কিছু বলবো? আবার লাস্ট কথা একটা বলে রাখি, মানসিকভাবে ভালো থাকবা, মানসিকভাবে খুব ভালো থাকবো, মানে এটা তো আমার রাইট, দিস ইজ মাই রাইট, আমি এক অনন্য মানুষ, এটা নিজের ভেতরে একটা ঐশ্বরিক সত্তা রাখবা যে আমার ভালো থাকতেই হবে। এই মুহূর্তে তো ভালো খাবার দাবার খেলো, সবসময় ইয়ে করবো, রিয়েক্ট করবো কম, রিয়েক্ট করবো মানে কেউ কথা বললে রিয়েক্ট করো না। তোমার যদি কেউ খারাপ কথা, পচা কথা, বকা টকা দেয়, তাহলে কি হয়,
তাহলে কারণে দিছি, নিশ্চয়ই তুমি কোনো ফাজলামি কোনো কাজ করছো, এমন কিছু করছো নিশ্চয়ই যাতে তোমার কি বলো মানে মানে বকা খাওয়ার মতো কাজ করছো। হ্যাঁ, তো সেই জন্য আমি বললাম যদি তোমার সাথে কেউ মিসট্রিটও করে তুমি মন খারাপ করো না, মেন্টালি খুব স্ট্রং থাকবা। আর দুনিয়ার উদ্দেশ্যটাই তো হলো যে উই আর জাস্ট পাসিং এ টাইম অন দ্য ওয়ে অফ ইটারনাল জার্নি। তোমার একটা টাইম পাস করে যেতে হবে, কিন্তু আমরা টাইমটা খুব ভালোভাবে পাস করতে চাই। এই যে তুমি মাঝে মধ্যে আমার অনেকে বলে যে এই জাহাঙ্গীর আবার বলতো যে এত ইয়ে করেন কি জন্য, এই যে দূরে দূরে সারাকে যাচ্ছেন কেন? সবকিছুর পিছনে একটা স্বার্থ তো অবশ্যই আছে। তোমার যে পরে দিচ্ছে আমার এখানে স্বার্থ আছে, আমার একটা বড় স্বার্থ আছে, জানো? বলো তো স্বার্থটা কি? বলো, তোমাদের কাছে আমি চেষ্টা করি আন্তরিক হওয়ার জন্য, আমার একটা বড় স্বার্থ আছে, বলো কেউ বলতে পারবে কিনা? হ্যাঁ, আর ওইটা বলো না, স্বার্থ তো একটা আছে বিশাল। স্যার আপনার পারিশ্রমিক, এটা তো ক্ষুদ্র স্বার্থ, এটা অন্য যেটা বলছো পারিশ্রমিক, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটাই দৃশ্যমান ভাইটাল। তুমি যদি আমারে বলো এক কথা, আমি এটা আমার ভাইটাল, কিন্তু তার চেয়ে বড় স্বার্থ আমি রাখি। স্বার্থটা হলো আমার নিয়ত, আমি নিজে ভালো থাকার জন্য, নিজে ভালো থাকা না, স্বার্থটা আমি তোমার করে রাখি। সোশ্যাল রেসপন্সিবিলিটি তাও কিচ্ছু না, স্বার্থটা হলো আমি প্রচন্ড সেলফিশ যে তুমি আবার একটা বুঝবা। এটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি চাই যে আমি তোমার ওই যে সম্মানের বাইরেও কিছু দিতে চাই, যেটা তুমি যদি একটা ভালো চাকরি পাও, তুমি যদি একটা ইয়ে করো, তাহলে তোমার পিছনে আমার একটা সাদাকা আছে, তাহলে জ্ঞানের সাদাকা। আমি তো আমার অন্যভাবে সহযোগিতা করতে পারবো না, আমি বিশ্বাস করি যে এটার একটা রিটার্ন আমি পাবো, কিন্তু তোমার কাছ থেকে আমার পাওয়ার প্রত্যাশা নেই। তুমি আমার আর কি জ্ঞান দিবে, আমি কিন্তু আমি চিন্তা করি যে নিশ্চয়ই তোমার এই সহযোগিতার মাধ্যমে যদি কোনো ভালো কিছু হয় তোমার, নিশ্চয়ই আর প্রতিদান আমি আমার হয়তো আল্লাহ বঞ্চিত করবেন না, শিওর। হ্যাঁ, এই জন্য আমি এক ধরনের সেলফিশ, এটা আমার স্বার্থ, ঠিক আছে? তো এরকম স্বার্থ থাকা ভালো। হ্যাঁ, সবসময় তুমি মানে ইয়ে করবা, আর মানে তুমি রিটার্ন কি দিবা, আর কয় টাকা দিবা, কি দিবা, তাই না? এর চেয়ে বড় কাজটা হলো যে তোমরা ভালো কিছু করো, তাহলে আমার ইয়েটা মানে তাহলে আমার স্বার্থটা পূরণ হবে ইনশাল্লাহ। হাওয়েভার আমি এত কথাই বললাম যে বিকুল মানে আমার একটা জগৎ, এই জগতের রাজা আমি নিজেই। এখানে দেয়ার নো টেনেন্টস লিভ, এখানে কোনো কে বাস করে না, কোনো প্রজা নাই, এখানে আমি রাজা। হ্যাঁ, তো খুব কারোর দ্বারা প্রভাবিত হবে না এই 4টা মাস। কেউ যদি রিটেন পরীক্ষার প্রস্তুতি নাও নিয়ে থাকো, যে এমনি পড়তেছো, তুমি সিদ্ধান্ত নাও যে আমি ইনশাল্লাহ যা ভাবি, আমার পত্রিকায় প্রথম আলোতে যা থাকে আই ক্যান ট্রান্সলেট। আমি হয়তো শব্দটার ইংরেজি জানি না, কিন্তু এই শব্দটার ইংরেজি জানলে আমি অনুবাদ করে ফেলতে পারবো, এটা আমার সক্ষমতা ইনশাল্লাহ। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, সালাম দিয়ে বিদায়, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। শুক্রবার রাত 9টায়। স্যার আগামী রবিবারও কি ক্লাস হবে স্যার, নাকি তা তো জানি না, কারণ শুক্রবার রাত 9টায় এটা সুযোগ রাত, এরপরেটা দেখি কি হয়। আগামীকালে তো শুক্রবার, আমার তো কালকের দিন বৃহস্পতিবার, পরে শুক্রবার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।